আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এখন শুনছেন, পরবর্তীতে শুনবেন এবং দেখবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আজাদী মুভমেন্টের পক্ষ থেকে আজকে বাংলাদেশ আজাদী মুভমেন্টের সফট লঞ্চিং প্রোগ্রাম আমাদের সম্মানিত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে হচ্ছে। বাংলাদেশ আজাদী মুভমেন্ট প্ল্যাটফর্মটি কেন গঠন করা হলো সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন এক্সিকিউটিভ কমিটির আমাদের আজাদী মুভমেন্টের আহ্বায়ক জনাব অ্যাম্বাসেডর সাকিব আলী। আমি শুরুতে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছেন। আজাদী প্ল্যাটফর্মের আজাদী মুভমেন্টের এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব সাকিব আলী, সাবেক রাষ্ট্রদূত, জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাহবুবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজ, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, যিনি আমাদের আজাদী মুভমেন্টের মুখপাত্র, মুফতি হারুন ইজহার, হাফেজ আবু তাসমিয়া আহমেদ রফিক, অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, জনাব ইলিয়াস হোসেন, সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, যিনি এই মুভমেন্টের মিডিয়া সম্পাদক, এবং আমি মিনহাজুল আবিদিন শরীফ। শুরুতে আমি আজাদী মুভমেন্ট কেন গঠন করা হলো সে বিষয়ে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাবেক রাষ্ট্রদূত, এই মুভমেন্টের আহ্বায়ক জনাব সাকিব আলী। আসসালামু আলাইকুম। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্ম আমরা প্রতিষ্ঠা করলাম কারণ বিদেশি আধিপত্যবাদ আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও বিচার ব্যবস্থায় গভীরভাবে প্রভাব ফেলেছে। সীমান্ত হত্যা, পানি সমস্যা ও রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। এর সাথে আমরা অন্যান্য বাণিজ্যিক চুক্তি কথাও স্মরণ করতে পারি। যদি সকল প্রকার বিদেশি আধিপত্য প্রতিহত না করা হয় তবে এদেশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হবার আশঙ্কা রয়েছে। এই যে আশঙ্কা, সেই আশঙ্কা আমাদের ছোট ভাই ওসমান শরীফ হাদি বারবার বলেছেন। আজ উনি চলে যাওয়ার পরে আমরা কিছু দেশপ্রেমিক নাগরিক একসাথে হয়ে এই প্ল্যাটফর্মটা করেছি উনার অনুপ্রেরণায়, এবং আমরা এই আধিপত্যবাদ বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সকল প্রকার আধিপত্যবাদ বাংলাদেশের উপরে যেগুলো চালিত হচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একত্র হয়েছি। আমরা এখানে আধিপত্যবাদ বলতে বুঝাচ্ছি যে যখন কোনো রাষ্ট্র বা বহিঃশক্তি অথবা তাদের অনুগত কোনো অভ্যন্তরীণ শক্তি সরাসরি শাসন না করেও রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, সাংস্কৃতিক বা মানসিক প্রভাবের মাধ্যমে অন্য একটি রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করে, তাকে নির্ভরশীল ও বাধ্যতামূলক কাঠামোর মধ্যে আবদ্ধ করে এবং ধীরে ধীরে তার জাতীয় সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে। আমরা মনে করি বাংলাদেশে আজ আমাদের সেই অবস্থায় আমরা পতিত হয়েছি। এই আধিপত্যবাদ যেসব পথে প্রকাশ পায় তা হচ্ছে অসম চুক্তি, নীতি নির্ধারণে হস্তক্ষেপ, সম্পদ ও জলাধিকার নিয়ন্ত্রণ, নিরাপত্তা কাঠামোতে প্রভাব, সাংস্কৃতিক প্রভাব, জনমত নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নির্ভরশীলতা সৃষ্টি, অবকাঠামোগত নিয়ন্ত্রণ, কূটনৈতিক সীমাবদ্ধতা, আইন ও প্রাতিষ্ঠানিক প্রভাব, নিরাপত্তা ভীতি তৈরি এবং ইতিহাস ও স্মৃতির নিয়ন্ত্রণ। সুতরাং এই প্রতিটা ক্ষেত্রে আমরা কাজ করে যেতে চাই, প্রতিটা ক্ষেত্রে আমাদের ভূমিকা নিতে হবে যাতে আমরা এই সমস্ত হস্তক্ষেপ থেকে দেশকে মুক্ত করতে পারি। আমাদের নীতিসমূহ থাকবে যে আমরা সার্বভৌমত্ব, আমাদের বিদেশি আধিপত্য, রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সংক্রান্ত
হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলব ইনশাআল্লাহ। সুবিচার, আমরা বিচার ব্যবস্থায় রাজনীতিকরণের বিরুদ্ধে, জিও পলিটিক্যাল কারণে তথাকথিত জঙ্গি কার্ড ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলিমদের হয়রানির বিরুদ্ধে অরাজনৈতিক আমাদের অবস্থান থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের অংশ হতে অনিচ্ছুক, বরং সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সহযোগিতা কামনা করি। আন্তর্জাতিক সম্পৃক্ততা থাকবে, আমরা আন্তর্জাতিক মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্ক সংগঠনের সাথে আমাদের আদান প্রদান থাকবে এবং আমরা শান্তিপূর্ণ সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। এইটুকু বলে আপনাদের কাছে ধন্যবাদ। তবে এখানে কি আমি জানি না আমার সময় আছে কিনা, কিন্তু একটা কথা আমি বলতে চাচ্ছি যে গত আপনি যদি চিন্তা করেন এর ঐতিহাসিক পার্সপেক্টিভটাও একটু আমরা বলতে চাই এই মুহূর্তে, যদি আমার সময় থাকে, না হলে আমাকে একটু বাধা দিয়েন। সেটা হচ্ছে যে এখন মনে হচ্ছে আজকে 2025 সালে, আমার তো ইতিহাসের দিকে তাকানোর একটা অভ্যাস আছে, তো এই আজকের থেকে 200 বছর আগে 1830-এর দিকে কিন্তু হচ্ছে আপনার ফরাইজি আন্দোলন এবং তিতুমিরের বিদ্রোহ। ঠিক একই সময় কিন্তু আপনার ম্যাকলে লিখতেছিল যে আমাদেরকে আপনার ইম্পেরিয়ালিজম, ইংরেজি কলোনিয়াল শিক্ষার অধীনে আমাদেরকে অধীনস্থ করা হবে। তো আমরা 200 বছর ধরে এই সংগ্রাম বারবার হয়েছে। সেটা যেমন 1830-এ হয়েছে, তারপরে 1880-র দিকে আমরা জানি যে সেই সময়ও যদি মুসলিমস অফ ইস্ট বেঙ্গল, এই বইটাতে মুসলিমস অফ বেঙ্গল এটা পড়লেও বোঝা যায় উইলিয়াম হান্টারের, যে সেই সময় আমাদের দেশের মুসলিম পেজেন্টরা কি ধরনের যুদ্ধ করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের সেই সহযোগিতা পাঠান মুল্লুকে যেত, সেটার একটা বিরাট আপনার আছে, আখ্যান আছে। আমরাই বারবার যুদ্ধ করেছি। 1905 সালে সেটা আবার হয়েছিল। সেই 1905 সালে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছিল এখানকার মুসলিম পেজেন্টস, কিন্তু পারে নাই। তারপরে 1947 সালের পরে যখন আমাদের এখান থেকে জমিদারি প্রথা বিলোপ হয়, আমাদের 200 বছর পরে আমাদের মুসলিম পেজেন্টরা তাদের স্বাধীনতা পায়। কিন্তু তারপরেও আবার 1971-এর পরের থেকে এই সময় একসময় পাকিস্তানের শোষণ হয়েছে, পাকিস্তানি গোষ্ঠীর, কিন্তু তারপর থেকে 1971 পর থেকে আমরা ভারতের যেই সরাসরি যে ধরনের হেজিমনি বা আধিপত্যবাদের শিকার হচ্ছি, সেটা আপনারা সবাই জানেন। এবং সেইটা সেদিন বলা হচ্ছিল যে 16ই ডিসেম্বর আমাদের দেশের বিজয় দিবস বলা হয়, কিন্তু 31শে ডিসেম্বর মেজর জলিলকে কিন্তু ইন্ডিয়ান বাহিনী অ্যারেস্ট করে নিয়ে গেছিল। সুতরাং আমরা সেই ধরনের একটা সেই সময় থেকে ওই ধরনের একটা স্বাধীনতা পাচ্ছিলাম। গত 15 বছর আমরা এটা আরো বেশি দেখেছি। আজ আমাদের ছোট ভাই ওসমানের চলে যাওয়ার পরে, অকাল মৃত্যুর পরে, আমরা মনে করি যে এই ব্যাপারে আর আমাদের বসে থাকার কোনো সময় নাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার অন্যান্য ভাইদেরকে তাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাকিব আলী। আপনি খুব সুন্দরভাবেই আজাদি প্ল্যাটফর্মের বাংলাদেশ আজাদি মুভমেন্টের কেন গঠন করা হলো সেটা তুলে ধরলেন। এ পর্যায়ে আমাদের এই আজাদি মুভমেন্টের দাবিসমূহ কি, এই দাবিসমূহগুলো তুলে ধরবেন আজাদি মুভমেন্টের, বাংলাদেশ আজাদি মুভমেন্টের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আমি জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীককে আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমরা সবাই বাংলাদেশী, এই চেতনা আমাদের ধারণ করতে হবে। বিপ্লবের ভাষায় যে জিনিসটা খুব প্রচলন, শব্দগুলি, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর বর্তমানে আমরা হাদি চেতনায় বিশ্বাসী। হাদি বলতে বুঝি এইটুকুই, হাদির মতো কণ্ঠ, হাদির মতো মৃত্যু। এই দেশকে রক্ষার জন্য আমরা হাদি চেতনা ধারণ করব। আমাদের যে দাবিগুলি, তার প্রধান দাবি হলো হাদিস হত্যার সাথে ওসমান শরীফ বিন হাদি শহীদ, তার হত্যার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার করে নিষ্পত্তি করতে হবে। জুলাই হত্যাকাণ্ড 24 সালে যেটা ঘটে, প্রায় 1400+ আহত, সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে।
গুম হত্যা এটাও দ্রুত গতিতে প্রচলিত নিয়মে এবং আইসিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। পিলখানায় নির্মম হত্যাকাণ্ড তার জনবল বৃদ্ধি করে আইসিটিতে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। শাপলা চত্বরের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন দরকার এবং সুষ্ঠু বিচার দাবি রাখে। মোদি বিরোধী আন্দোলনে আমাদের অনেক ধর্মীয় নেতারা মারা গেছেন, ছাত্ররা মারা গেছেন, তারও বিচার আমরা দাবি করছি। মেজর জাইদ একজন অবসরপ্রাপ্ত অফিসার এবং অবসরের অল্প কিছুদিন পরে উনি নির্মমভাবে পুলিশের হাতে মারা যায় 1916 সালে রূপনগরে। এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুততম করার জন্য অনুরোধ করছি। মেজর সিনা হত্যায় যারা জড়িত তাদের বিচার অতি দ্রুত করার জন্য অনুরোধ করছি। মেজর জিয়া একজন কিছু অফিসার আমাদের তাকে অপরাধী করে পর্দার আড়ালে রেখে সকল অপরাধ তার ঘাড়ে চাপিয়ে এই যে অনৈতিকভাবে মামলা নিষ্পত্তি করছেন তার পূর্ণ বিচার এবং এই জিনিসটাকে একটা কমিশনের মাধ্যমে এরকম অনেক ঘটনাই ঘটছে, যেমন গুম নাটক প্রত্যেকটার মধ্যেই দেখা যাবে যে এই অপকর্মগুলি ছিল। এর তদন্ত কমিশন করে ফয়সলা করতে হবে। আলেমদের বিরুদ্ধে একই সাথে আলেমদের বিরুদ্ধে অনৈতিক মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট, জেলগেটে হ্যারাসমেন্ট, এই ফয়সালাগুলি রাষ্ট্র থেকে নির্দেশনা দরকার আছে। ভারতীয় নাগরিকদের প্রচলিত দেশের আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন ওয়ার্ক পারমিট থাকবে না, অবৈধ নাগরিক থাকবে না, আমরা তাদেরকে কোনো রকম আইনের বাইরে কোনো সুযোগ সুবিধা দিব না। ভারতীয় ভিসা সেন্টারগুলি সমমর্যাদার ভিত্তিতে থাকবে। আমার দেশে যে কয়টা ভারতীয় ভিসা সেন্টার আছে আমার ঠিক ভারতে আমাদের সে করা থাকবে, সেই সমতার ভিত্তিতে বৈষম্য না করে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে তা থাকতে হবে। ইসকনের সকল কার্যক্রম তদারকি ও নিষিদ্ধ করতে হবে। ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেশীয় টিভি চ্যানেল, ভারতীয় বিজ্ঞাপন বন্ধ করতে হবে। সকল চুক্তি প্রকাশ্য বাতিল করতে হবে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা আমাদের চুক্তি জনসমক্ষে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ তার সহযোগী প্রতিষ্ঠান, ব্যক্তি, দল এদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এদেরকে বিলুপ্ত করতে হবে। এদের সকল অস্থাবর ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে এনে জুলাই বিপ্লবে আহত নিহতদের পুনর্বাসন জন্য ব্যবহার করতে হবে। 32 নম্বর বাড়ি এটাকে বহুতলা ভবন নির্মাণ করে এই আহতদেরকে বন্টন করতে হবে। সন্ত্রাসীরা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে এটার প্রচার করতে হবে এবং জাতিসংঘের মামলা করতে হবে। এছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিডিআর ইস্যুতে ভারত জড়িত, তার জন্য মামলা করতে হবে। ভারত যেটা জঙ্গি রাষ্ট্র তার পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে আছে, এই স্বাধীন তদন্ত কমিশনে আছে। ভারত থেকে আমার দেশে সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ আচরণ করতেছে, হুমকি স্বরূপ আমাদের ধমক বা আমাদের দেশের সার্বভৌমত্বের হুমকি স্বরূপ ব্যবহার করতেছে, যা কাম্য নয়। এটার জন্য আন্তর্জাতিক অঙ্গনে এর সাহায্য দিতে হবে। জুলাই আহতদের অনেক মধ্যে আবুধাবিতে আমাদের বেশ কয়েকজন জুলাই আহত বন্দী আছেন, তাদেরকে প্রত্যাবর্ষণ এবং পুনর্বাসন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি এটা অসম চুক্তি, এই চুক্তি বাতিল করতে হবে জনস্বার্থে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করে এর নিষ্পত্তি করতে হবে। পার্বত্য চট্টগ্রামে
দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যতগুলি ক্যাম্প দরকার তা স্থাপন করতে হবে। যতগুলি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে তা পুনর্বাস তা আবার ফেরত আনতে হবে, দরকার হলে তাতে বেশি আনতে হবে। অর্থাৎ সার্বভৌমত্বের হুমকি থাকে যাতে না থাকে ওই পরিমাণ ক্যাম্প আমরা রাখবো, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দেশে একটা আইন নাই, গুপ্তচর আইন। এই গুপ্তচর আইন আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আমি আবার বলবো, এই দাবিগুলি আমাদের সীমিত, আরো আমরা পরবর্তীতে বিস্তারিত বলবো, আরো নতুন সংযোজন হবে। তবে আমরা একটা কথাই বলি, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। দেশকে আমরা ভালোবেসে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীককে। এ পর্যায়ে কর্নেল হাসিনুর রহমান স্যার। দুঃখিত, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীককে এ পর্যায়ে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাহবুবুল আলম। শোনা যাচ্ছে না। হ্যালো, আমার কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি আমার কোথায় মিউট ছিল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব আনন্দের সাথে উপস্থাপনা শুনলাম হাসিনুরের। স্যার আপনি আরেকটু পিছনে গেলে বোধহয় জি দেখতে ভালো লাগবে এখন। জি 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 জি, আপনার কথা আমরা পরিষ্কার শুনছি, বলেন। জি আচ্ছা, গুড। আমার কাছে খুবই আনন্দ লাগছে যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যেখানে আমরা আধিপত্য বিরোধী কার্যক্রম পরিচালনা করব। আমি শুধু এটা বলতে চাই যে আমরা যদি বহু পুরনো ইতিহাসের থেকে আমরা যদি একটা সবগুলো ঘটনাগুলো যেগুলি আমরা নিতে পারি, যেমন বনি ইসরায়েলের ঘটনা, যেখানে ফেরাউন তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে কতগুলা কান্ট্রি কলোনাইজড হয়েছিল বাই দি কলোনিয়াল পাওয়ার্স। আপনারা যদি একটু হিসাব করে দেখবেন যে তখন তাদের মেইন উদ্দেশ্য ছিল যেই দেশকে কলোনাইজ করে বা যেই দেশকে গোলাম বানায় সেই গোলামদের আত্মমর্যাদাটাকে সর্বপ্রথমে সেটাকে ভুলুণ্ঠিত করে, যাতে তার মানসিকতার মধ্যে থেকে যায় যে আমি ওই লোকের গোলাম। এই জিনিসটা গত 200 বছরেও ব্রিটিশরা আমাদের করেছে। বিকজ তারা এসে ঘোড়ায় চড়তো, তাদের অফিসাররা থাকতো ব্রিটিশ, সৈনিকগুলা থাকতো বাঙালি বা ভারতীয়, এবং তাদেরকে ঠিক সেভাবে ব্যবহার করত। আপনারা দেখবেন যে প্রতিটা কলোনিতে এই জিনিসগুলা করেছে যে যারা কলোনাইজ করে তারা প্রভু হয় এবং যাদেরকে কলোনাইজ করে তারা গোলাম হয়। এই গোলাম বানানোর জন্য প্রথমেই তাদের মানসিকতাটাকে গোলামী মানসিকতা করে দেয়, তার আত্মমর্যাদাটাকে সর্বপ্রথমে ভুলুণ্ঠিত করে। এই একই কাজ ভারতীয়রা আমাদের উপরে করেছে। ইন্ডিয়া গত 54 বছর ধরে আমাদের আত্মমর্যাদাটাকে স্থান দিতে দেয়নি। 71-এর কথাই চিন্তা করেন, সেখানে তারা 16 ডিসেম্বর তারা বলেছে ইন্ডিয়া পাকিস্তান, এবং সেখানে আমাদের সর্বাধিনায়ক যিনি ছিলেন তাকে স্থানও দেন নাই। তার মানে তারা এটা বোঝাতে চেয়েছে যে তোমরা আমাদের গোলাম থাকবা, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, এরপরের থেকে যতদিন তোমরা থাকবা আমার গোলাম থাকবা। এরপরে আপনি দেখেন চুক্তিগুলার আপনার যে ব্যাপার আছে সেই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আমরা শুধু দিয়েই যাচ্ছি এবং তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, এবং আমাদের তরফ থেকে একটা টু শব্দ করার কোনো সাহস আমাদের কাছ থেকে তারা অধিকারগুলা কেড়ে নিয়েছে। এবং এটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের নেতৃত্ব।
আমাদের নেতৃত্ব আমাদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে তৈরি করার সুযোগই দেয় নাই, এবং যারা করতে চেয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে। বিশেষ করে আমি জেনারেল জিয়াউর রহমানের কথা বলছি। তো এখন আমাদের এই সময়ে যে জিনিসটা হচ্ছে, আমাদের মানসিকভাবে আমরা যে গোলামির যে জিঞ্জিরটা মানসিকভাবে আছে, সেটাকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং কেউ আমাদেরকে গোলাম বানাবে, এই জিনিসটা আমরা কখনোই সহ্য করব না। এই মানসিকতাটা থাকতে হবে, যাতে আমি তোমার গোলাম না, আমি সমান সমান, তুমি যেটা আমিও সেটা। এই জিনিসের জন্য আমি দাবিগুলা শুনলাম, পরবর্তীতে হয়তো আমাদের দাবিও আসবে, আরো কিছু দাবি ইনক্লুড হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আর প্রতিরোধ করতে চাই না, আমরা এখন প্রতিশোধ নিব। ইসরায়েল দেখেন কোথায়, লেবানন কোথায়, ইরাক কোথায়, কাতার, ওইখানে গিয়ে তাদের বিরোধী যারা আছে তাদেরকে তারা মেরে আসে, কেউ তো কোনো কথা বলে না। এবং সেই জন্য ইসরায়েলের বিরুদ্ধে কেউ মাথাও উঁচু করে না। আর আমরা শুধু মারি খেয়ে যাব, আমাদের সীমান্তে তারা আমাদেরকে মারবে, ফেলানিদেরকে মেরে তাদেরকে ঝুলিয়ে রাখবে, এটা দেখানোর জন্য যে দেখো আমরা তোমাদের এই কাজ করতে পারি। এবং এর বিরুদ্ধে আমরা যদি প্রতিশোধ না নিই, আমরা একটা বাংলাদেশি মারা যাবে, আমরা 3টা মারবো। এইটাই যদি আমার মানসিকতার মধ্যে না থাকে, তাহলে আমরা গোলাম হয়ে যাব। এই জন্য আমার কথা হলো যে হ্যাঁ, সরকার এটা করবে না আমি জানি, বিকজ সরকারের ওই মানসিক শক্তি নাই। কিন্তু আমরা যারা এখনো আছি বেঁচে, বা আল্লাহ তাআলা যে কয়দিন হায়াত রাখেন, সে কয়দিন যাতে আমরা সিংহের মধ্যে বাঁচতে চাই। আমরা ওই ইঁদুরের মতন বাঁচতে চাই না। আমরা যে কয় ঘন্টা বাঁচবো, সে কয় ঘন্টা আমরা সিংহের মধ্যে বাঁচতে চাই। আমি আজকে বলে যাচ্ছি যে আমাদেরকে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ নয়, আমাদেরকে প্রতিশোধ নিতে হবে। এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য যা যা করার, কেউ যদি না করে আমি একলা করব, কিন্তু এটা আমাকে করতে হবে, বিকজ এইটা ছাড়া আমাদের মুক্তি নাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। জি, ধন্যবাদ জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাহবুবুল আলম স্যারকে। এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির। দর্শক যারা দেখছেন এবং দেখবেন, আমি অলরেডি যে পয়েন্টগুলো এসেছে দাবি সমূহ, সেটারই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমি কুইকলি বলবো, যেহেতু সময় সীমিত। আমাদের ভাষা আন্দোলনের বিষয়ে আমরা অলরেডি আলাপ শুরু করেছি। উর্দু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাকে মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু উর্দুটা ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে করার চেষ্টা হয়েছিল। কিন্তু উর্দু পশ্চিম পাকিস্তানের কোনো প্রভিন্সের এটা ভাষা ছিল না। পাঞ্জাবি, সিন্ধি প্রত্যেকের নিজস্ব ভাষা ছিল। বাঙালিরও, বাংলাদেশেরও, ইস্ট পাকিস্তানেরও বাংলা ভাষা ছিল, কিন্তু কমন একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে উর্দু ছিল। কিন্তু সেটা নিয়ে ভাষা আন্দোলন প্রথম আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ, ইস্ট পাকিস্তান এবং ইন্ডিয়া, পাকিস্তান এবং ইন্ডিয়ার পার্টিশন হলেও এখান থেকেই বিভক্তিটা শুরু হয়। স্বাধীনতা নিয়েও একই বিষয় অলরেডি দাবি এসেছে, এটা ভারত পাকিস্তান যুদ্ধ না আমাদের স্বাধীনতা যুদ্ধ। আমরা এটাকে নাম দিলাম মুক্তিযুদ্ধ। তো আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি। আমাদের সেই স্বাধীনতাটা অর্জন করার এখনো বাকি রয়ে গেছে, এবং সেটার জন্য যা যা করণীয় সেটাই আমাদের এখন করতে হবে, না হলে কিন্তু আমাদের স্বাধীনতাটাও এখন এই মুহূর্তে হুমকির সম্মুখীন বলে আমি মনে করি। একইভাবে বুদ্ধিজীবী হত্যা, যে বুদ্ধিজীবীরা 14 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সরকারের বেতন ভাতা নিয়েছে, তাদেরকে পাকিস্তান সরকার কখনো হত্যা করতে পারে না। যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছিল, পাকিস্তান তো চাইবে যে তাদের বুদ্ধিজীবীরা এই দেশে বেঁচে থাকুক এবং তারা তাদের এজেন্ট হিসেবে থাকুক। সুতরাং এই বিষয়টা সুরাহা হওয়া উচিত। স্বাধীনতা যুদ্ধের অনেক বিষয় আমরা সুরাহা করি নাই, এইটুকু বলে আমি বর্তমান পরিস্থিতিতে বলছি।
দেশব্যাপী যে স্বৈরাচারের যে কর্মকাণ্ড আমরা গত 1.5 বছরে যেটা দেখলাম, একটা রাজধানী কেন্দ্রিক বিচার ব্যবস্থা এবং তাও লোক দেখানো বিচার চলতেছে। আইসিটিও যেটা হয়েছে 2টা মাত্র কোর্ট, সেটা খুব একটা স্পিডি বা সন্তোষজনক ভাবে চলছে, সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু স্বৈরাচার সরকার দেশব্যাপী একটা অপরাধ কাণ্ড কার্যক্রম 16 বছর ধরে চালিয়েছে। সারা দেশের মানুষ যেভাবে রাজনৈতিকভাবে বা গুম খুন এবং অবিচার বা জেল জুলুমের সম্মুখীন হয়েছে, তাদের কিন্তু বিচার দেওয়ার কোনো কার্যক্রম আমরা গত 1.5 বছরে দেখলাম না। সুতরাং এই যে জুলাই হত্যাকাণ্ডের মামলা সমূহের ব্যাপারে দাবি উঠেছে, এটা শুধু ঢাকায় করলে হবে না, জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোকেও হিসাবে নেওয়ার জন্য কিভাবে তদন্ত করা যায় এবং সেটা জেলা পর্যায়ে হবে না রাজধানী পর্যায়ে হবে, সেটার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। জেলা উপজেলা পর্যায়ের গুম খুনেরও বিচার একইভাবে করতে হবে। শুধু রাজধানীতে যে সমস্ত হয়েছে সেগুলাই এখন একটা প্রায়োরিটি পাচ্ছে। এবং আমরা যেটা দেখলাম, যেটা রায় প্রকাশ পেয়েছে মাত্র 2টা মাত্র অপরাধের, কিন্তু আরো অনেক অপরাধের বিচার এখনো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে 2টা রায় হয়েছে সেটার ব্যাপারে আমি বলতে চাই। হুকুমের আসামিদেরকে শাস্তি দিতে দেখলাম, কিন্তু এই হুকুমটা যারা তামিল করলো, একেবারে ফিল্ড পর্যায়ে যেটা কার্যকর করলো, একটা লং চেইন অফ কমান্ড এটার মধ্যে ইনভলভ ছিল, তাদেরকে এখনো হিসাবের মধ্যে নেওয়া হয় নাই বা নিতে হবে। তাদের বিচার কিভাবে হবে ওই ব্যাপারে আইসিটি রায়ে কোনো নির্দেশনা দেয় নাই, বা এই ব্যাপারে কোনো আলাদা কোনো মামলা হয়েছে কিনা সেটাও আমাদের জানা নাই। এই বিষয়গুলো আমাদেরকে হিসাবে নিতে হবে। আর বিডিআর এর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন হয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হবে, এবং তাতে যাদের যে সমস্ত অপরাধীদের নাম এসছে তাদেরকে দ্রুত, যেহেতু একটা কোর্ট, এই কমিশনটা কিন্তু একটা কোর্টের অথরিটিতে ইনভেস্টিগেশন করেছে, সুতরাং ফার্দার ইনভেস্টিগেশন মামলা পর্যায়ে যাই হোক না কেন, যাদেরকে আসামি বা দায়ী বা ব্যর্থতার জন্য আসামিদেরকে ইন্টারাপশন হচ্ছে। নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার আমরা শুনতে পাচ্ছি না। স্যার আমরা শুনছি স্যার, আপনি বলেন। বিডিআর এর যাদের বিরুদ্ধে তদন্তে পাওয়া গিয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই বোঝা যাবে তদন্তে কোনো ঘাটতি আছে কিনা। সেই তদন্তের ঘাটতি থাকলে ওটাকে আবার বিচারের তদন্তের আওতায় নিতে হবে। যাদের ব্যাপারে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে গ্রেফতার করে। আর নিরপরাধ যাদের শাস্তি হয়েছে, শাস্তি পুরা হয়ে গেছে অথবা তাদেরকে অনতিবিলম্বে ছাড়াতে হবে, জেল থেকে মুক্ত করতে হবে। তাহলেই কিন্তু এই ব্যাপারটা, এই বিডিআর ধ্বংসের কার্যক্রম এখনো চলমান, এটাকে ইমিডিয়েটলি থামাতে হবে। এবং বিডিআর নামটা পুনর্বহাল হবে কিনা এই ব্যাপারে কমিশন কোনো সিদ্ধান্ত দিয়েছে কিনা জানি না। বিডিআর ইউনিফর্ম এবং নামকে পুনর্বহাল করতে হবে, তাহলেই এই হত্যাকাণ্ড হিসেবে এটা স্বীকৃতি পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির স্যারকে। এ পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজ। জি, আনমিউট করে নেবেন। প্রতিটা ব্যক্তিকে, প্রতিটা প্রতিষ্ঠানকে, আমাদের সকলকে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সকলকে আমাদের জুলাই স্পিরিট ধারণ করতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আরো এগিয়ে আসতে হবে। তারা অনেক পিছিয়ে আছে এই জুলাই স্পিরিট ধারণ করার ব্যাপারে। আর এই আধিপত্যবাদ তাদের বিরুদ্ধে অবশ্যই তাদের অবস্থান হতে হবে, তা নাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এক আরেকটা হচ্ছে যে আমাদের দেশে আমরা সবসময় দেখতে পাই মিডিয়া সন্ত্রাস, ন্যারেটিভ তৈরি, সাংস্কৃতিক অ্যাগ্রেশন, ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা, এই জিনিসগুলা আমলে নিতে হবে। আর জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে জোর দিতে হবে। ইরানে 2000 শুধু নিউক্লিয়ার সায়েন্টিস্ট বা তারও বেশি আছে। আমরা কিন্তু গবেষণা, বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে আছি। এই জিনিসটার উপর আমাদের ভবিষ্যতে জোর দিতে হবে। আর আমাদের আরেকটা জিনিস যে ফরেন পলিসি, আমাদের ফরেন পলিসি রিভিউ করতে হবে এবং আমরা শক্তিশালী ফরেন পলিসি চাই। আর বাকি যে দাবিগুলো উঠে এসেছে আমি সেগুলো সবগুলোর সাথে একমত, এবং আমি আরো রিকোয়েস্ট রাখবো যে ভবিষ্যতে হয়তো আরো 2-4টা দাবি উঠে আসতে পারে যেগুলো ভ্যালিড মনে হবে আমাদের কাছে, সেগুলো সংযুক্ত করতে হবে। জি, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজ আপনাকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আজাদী মুভমেন্টের যে পথ চলা, আজকে সেই পথ চলা অনুষ্ঠান চলছে। এই পথ চলা অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি হারুন ইজহার। জনাব শাইখ মুফতি হারুন ইজহারকে আপনার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। জি, আনমিউট করে নেবেন অনুগ্রহ করে। শুনতে পাচ্ছি না। ইজার ভাই শুনেন না মনে হয়। মিনাজ ভাই, ওনার নেটের সমস্যা হচ্ছে, আরেকজনের কাছে যান, আবার আমরা ওনার কাছে আসি। আচ্ছা, আমরা হারুন ইজার ভাই সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন, উনি আবার কানেক্ট করলে ওনার বক্তব্যতে যাব। পরবর্তী এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করব হাফেজ আবু তাসমিয়া আহমেদ মুফতি। ওদের মনে হয় আসছেন বোধহয়। আচ্ছা আচ্ছা, জি মুফতি হারুন ইজহার আপনার বক্তব্য তুলে ধরবেন অনুগ্রহ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল মুস্তাফা মা বাদ। আমরা আজকের এই সন্ধিক্ষণে আজাদী মুভমেন্ট নামে যে নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেজন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আজাদী মুভমেন্টের আহ্বায়কের মুখে এবং আমাদের সম্মানিত সঞ্চালকের মুখে এবং অন্যান্য আলোচকদের মুখে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা শুনেছি। কোথায় কেন দীর্ঘায়িত করবো না। আমাদের বর্তমান যে ক্রাইসিস এবং আমাদের যে চেতনা তার এগেনস্টে যা সকলের কাছে স্পষ্ট, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে আধিপত্য বাংলাদেশে। আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের পরে সেটার অবসান ঘটবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরেও, জুলাই বিপ্লবের পরেও সেই আধিপত্য চাই, দুই ভাগে ভাগ করতে চাই। একটা তো হলো আমাদের বিরোধী পক্ষের, আগ্রাসী পক্ষের যে আচরণ, সেটা এখন একদম পুরো জাতির কাছে স্পষ্ট। আবাল বৃদ্ধ, কিশোর, আমাদের সমাজের সর্বস্তরের সকলে মোটামুটি একটা জাতীয় ঐক্যমত এখন দেখা যাচ্ছে। হাদি রক্তের মাধ্যমে সেটা আরেকটা মাইলফলক রচিত হয়েছে। আগ্রাসন বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী
পুরো জাতি এখন ঐক্যবদ্ধ। এই ক্রাইসিসটা আমরা আমাদের সামনে স্পষ্ট। এটা নিয়ে আলাপের আর খুব বেশি ইয়ে নেই। এখন কথা হলো আধিপত্যবাদ বিরোধী শক্তিগুলো আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি এবং আমাদের কৌশলগুলো কি হবে। সেক্ষেত্রে আমি শুধু একটা পয়েন্ট বলে আমি আমার কথা শেষ করবো। ইদানিং আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখজনক ভাবে বিগত 16 বৎসর যারা এই আধিপত্যবাদী শক্তির ভিকটিম ছিলেন, আমি হয়তো বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থার নাম নিচ্ছি না, যারা নিজেরাই ভিকটিম ছিলেন, এখন দেখা যাচ্ছে তাদেরকেই আধিপত্যবাদী শক্তি এবং তার দোষর আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা কাজ করছেন। তো বিষয়টা যেন এমন মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমল একটা স্বার্থের ভাগাভাগি ছিল, অর্থাৎ ভারত যে আওয়ামী লীগকে কেন ব্যবহার করলো, তাদেরকে কেন ব্যবহার করলো না, এই আক্ষেপে তারা আসলে মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে করছিল, তারা আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করেনি। এখন এর কথা স্পষ্ট যে আমাদের মধ্যে যারা একসময় 16 বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিজম বিরোধী সংগ্রামে আমরা যুক্ত ছিলাম, আমরা যাদেরকে আমাদের কাতারবদ্ধ সহযোদ্ধা মনে করেছি, এখন তারা এই কাতার ভঙ্গ তারা দিয়েছে। যতক্ষণ আমাদের নিজস্ব জাতীয় ঐক্যমত তৈরি হবে না, আমাদের মধ্যে যারা আমরা সকল ধারার যারা শক্তি যারা রয়েছে প্ল্যাটফর্ম গুলো, আমরা যদি এই আধিপত্যবাদের বিষয়টাকে যদি আমরা একসাথে যদি মোকাবেলা করার যদি কৌশল আমরা গ্রহণ না করি, বিশেষ করে এখানে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে যারা হাদির হত্যাকাণ্ড সহ আর বিভিন্ন বিষয়ে যারা গোপনে ভারতের সাথে যারা যোগাযোগ রেখে চলছে। আমরা অবশ্যই সমতার ভিত্তিতে একটা ব্যবস্থা আমরা চাই। আমরা বলছি না যে আমরা ভারতের বিরুদ্ধে পাল্টা কোনো আগ্রাসন আমরা যাচ্ছি। আমরা যেটা চাচ্ছি সেটা হলো একটা ব্যালেন্স আসতে হবে, এখানে সম্মানজনক একটা সহাবস্থান, একটা ব্যালেন্স এখানে আসতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এত সোচ্চার কণ্ঠ জনগণের পরিষ্কার অবস্থা থাকা সত্ত্বেও বিভিন্ন ভাবে আমাদের কাছে এগুলো তথ্যগুলো আছে এবং আমরা বুঝি এগুলো যে নানান দল, এমনকি বিভিন্ন ইসলামী ঘরানার কিছু কিছু দল, তারাও কিন্তু ভারতের সাথে তারা যুক্ত হয়েছে ইতিমধ্যে। আগামী নির্বাচনেও তাদের একটা ইনফ্লুয়েন্স ভারতের আছে এখানে। এই ধরনের যারা একসময় ইসলামের পরিচয় বা জাতীয়তাবাদের পরিচয় নিয়ে অথবা এই দেশের স্বাধীনতার পক্ষে কথা বলে যারা এতদিন রাজনীতি করে আসছিলেন, তারা আমাদের এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের কাতার ভঙ্গ দিয়েছেন। ইতিমধ্যে আমরা এই লড়াইয়ে আমরা হেরে যাওয়ার একটা আলামত আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আজকে দেখতে পেয়েছেন হাদির এই যে তার সহযোগী শক্তি কারাগারে এটা করেছে এবং এখানকার গোয়েন্দা সংস্থা, আমরা যেহেতু ভিকটিম, আমাদের একটা আইডিয়া আছে মোটামুটি কিভাবে কোত্থেকে কি ষড়যন্ত্রগুলো হয়ে থাকে। এখানে ভারতের আমলাতন্ত্রের মধ্যে, সিভিল মিডিয়ার মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে ভারতের একটা যোগাযোগ রয়েছে তাদের সাথে। তো আসামে যদি ভিতরে থাকে সেটাও দায়ভার তাদের, আর বাইরে গেলে তাহলে ভারত তাদেরকে ব্যবহার করছে না কেন? এইসব কিছুর সুবিধাটা আজকে ভারত পাচ্ছে আমাদের কাতারে যারা ভঙ্গ দিয়েছে এখন, যেটাকে কোরআনের ভাষায় যেটাকে মুনাফিকি বলা হয়। এই মুনাফিকি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল ছিল মদিনাতে, মুনাফিকদের বিরুদ্ধে তিনি কিন্তু সশস্ত্র লড়াই করেননি। এরা তো আসলে আমরা বুঝি, এখন আসলে আমি নাম নিতে পারছি না, বিভিন্ন দল, ব্যক্তি বা সংগঠনের ইতিমধ্যে আপনাদের এবং কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়তো নাম নিতে পারছি না। তো এই যে এবং আমাদের মধ্যে আমরা বুঝি সবকিছু। তো আমরা আমাদের ঘরের যারা এখন আমাদের শত্রু হয়েছেন তাদের বিষয়টি একটু সলভ করতে হবে। এটা আমার শুধু একটা পয়েন্ট আমার আজকে আলোচনা, যে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই, এটা আমরা ঐক্যবদ্ধ শপথ আমাদের রয়েছে এখানে। এবং বাংলাদেশের একটা শিশু বাচ্চাও জানে যে ভারত একটা শত্রু রাষ্ট্রের অবস্থান রয়েছে এবং আমাদের সাথে ভারত এবং যে দালালির একটা নতুন যে একটা সংস্করণের সাথে পরিচিত হয়েছে, এটা আমরা কল্পনা করি নাই যে স্বাধীন যে এইভাবে বাংলাদেশে যে লোকরা নিজেরাই ভিকটিম হয়েছিল তারাই আবার আজকে গোপনে ভারতের সাথে আঘাত করে চলছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই আঘাতের সংস্কৃতি, গোপন কার্যক্রম সংস্কৃতি, আমরা ডায়লগের পক্ষে, ভারতের সাথে ডায়লগ করতে চাই। আমি স্পষ্ট বলতে চাই, আমরা ভারতের সাথে কথা বলতে চাই। ভারতকে অবশ্যই এখানকার মেইন স্ট্রিম এই জনশক্তির সাথে, বাংলাদেশের পক্ষে শক্তি, ইসলাম পক্ষের শক্তির সাথে তাকে স্পষ্ট কথা বলতে হবে। সেই গোপনে যাগুলো করছে, আমি স্পষ্ট আজকে হুঁশিয়ারি দিতে চাই যে যারা ষড়যন্ত্র করছেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা
প্রতিরোধ করবো। আমরা শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করবো তা না, ভারতীয় আধিপত্য আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু সেটা প্রকাশ্যে নিয়ে আসতে হবে। আমরা এই ধরনের মুখোশ আমরা উন্মোচিত করব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই বাংলাদেশের ভিতরের বিভিন্ন পক্ষের বিভিন্ন মহলের, চাই সেটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হোক, চাই সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, চাই সেটা সিভিল এবং মিলিটারি আমলা হোক, সকল পক্ষকে আমরা এটা অত্যন্ত ইয়ের সাথে আমরা আপাতত প্রথম পর্যায়ে আন্তরিকতার সাথে তাদেরকে আবেদন করব যে ওনার জন্য অবস্থান পরিবর্তন করেন। এটা বিশ্বাসঘাতকতা, এখানে মীর জাফর তৈরি হয়েছে, এখানে অসংখ্য মীর জাফররা তৈরি হয়েছে। এই মীর জাফরদেরকে আমরা তাদের পদ থেকে ফিরে আসতে বলবো। এই মীর জাফরদেরকে বহাল রেখে, এদেরকে বহাল রেখে নব্য মীর জাফর, আসলে এটা কেউ ক্ষমতার জন্য, কেউ নিজের স্বার্থের জন্য ভিন্ন ভাবে তারা এটা করছেন। এই নতুন এটা ক্রাইসিসকে বহাল রেখে আমরা কখনো এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আমরা সফলতা লাভ করবো না। জি, ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার জি, ধন্যবাদ জনাব মুফতি হারুন ইজাজ। আমি মিনহাজ, can I just take 1 minute? জি, মুফতি হারুন ইজারের কথা সূত্র আমি বলতে চাই যে এই যে আমাদের লোকাল দালাল যেগুলি তৈরি হয়েছে, মীর জাফর যারা তৈরি হয়েছে, ইট ইজ দি রিফ্লেকশন অফ গোলামি মেন্টালিটি। আমরা গোলামি মেন্টালিটি মাথার মধ্যে দিয়ে যে তাদের মোদির যদি তেল না মারি তাহলে আমি ক্ষমতা যেতে পারবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়ার যদি আমি নারাজ করি তাহলে আমাদের অসুবিধা হবে, এই ধরনের একটা গোলামি মেন্টালিটি আমাদের মধ্যেখানে এই গত এত বছর ধরে, 54 বছর ধরে চলছে। এটাকে আমাদেরকে সরাতে হবে, আমাকে তাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আমি একটা ইনফরমেশন যেটা আমার কাছে এসছে সেটা হলো হাদির মৃত্যুর খবর পেয়ে দিল্লিতে প্রীতিভোজ আয়োজন করেছে এই আমাদের ওখানে যারা আছে, আমাদের এখান থেকে দালাল যারা গেছে, 5 জন জেনারেল ছিল এবং অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল। প্রীতিভোজ আয়োজন করেছে, প্রীতিভোজ যে বাবুর্চি করেছে তার নাম বিকাশ চন্দ্র। তো এই যে আমাদের এইখানকার দেশকে ধ্বংস করে তারা তাদের যে প্রফিটিং করা, তাদের যে সুবিধা আদায় করা, এইগুলি হলো গিয়ে আমাদের গোলামির মেন্টালিটি। আমাদেরকে আগে এই গোলামির মেন্টালিটি থেকে বাদ হয়ে আসতে হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ জনাব মাহবুবুল আলম। আমাদের যেমন আধিপত্যবাদের পক্ষের যেমন আমাদের মুনাফিক বা দালালরা রয়েছেন, আমাদের এই জাতির বাংলাদেশে ধরেন আপনার শহীদ আবরার, তারপর শহীদ আবু সাইদ এবং আপনার শহীদ ওসমান হাদি, যাদেরকে আমরা আধিপত্যবাদের ইমাম বলতে পারি, যে এই যে যুব সমাজ এবং ছাত্র সমাজের ভিতরে তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে বাংলাদেশের মাটিতে ভারতীয় কোনো আধিপত্যবাদের স্থান হবে না। এই পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি হাফেজ আবু তাসমিয়া আহমেদ রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, দাবি দাওয়া তো অলমোস্ট সব চলে এসছে, আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য সব চলে এসছে। আমি একটা মানে কাইন্ড অফ প্রিলিউডের মতন মানে প্রেক্ষাপটটা যে আমাদের কেন দরকার, আসলে এই ধরনের একটা সংগঠন কেন প্রয়োজন হলো বা এটার অপরিহার্যতা কোন জায়গায়, সেই জায়গাটার একটু মানে ব্যাক এন্ড স্টোরি বা একটা ইমেজ আমি তৈরি করতে চাই এখানে। যে একটা বিষয় হলো যে একটা সময় ছিল প্রত্যক্ষ সাম্রাজ্যবাদ, অর্থাৎ কোনো দেশ বা কোনো ভূখণ্ড যদি দখল করতে হতো তাহলে তাদেরকে সরাসরি ফিজিক্যালি ওই ভূখণ্ডে এসে তারপরে দখল করতে হতো এবং স্থানীয় দালালদেরকে তাদেরকে নিয়োগ করতে হতো এবং জনগণ খুব সহজেই বুঝতে পারতো কারা এদের দালাল, কারণ ওই সাম্রাজ্যবাদী শক্তির সাথে তারা তাদের ওঠবস, তাদের নিয়ন্ত্রণ, তাদের চাকরি, তাদের নানা পদ পজিশন গ্রহণ করার মাধ্যমে জনগণ এটা বুঝতে পারত। আকাশ শক্তি এবং ব্যাপক বিধ্বংসী অস্ত্র আবিষ্কারের পর থেকে আপনার এই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার যে মেকানিজম, এটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আগে যেটা প্রত্যক্ষ দরকার হতো সেটা এখন পরোক্ষভাবে অনেক দূর থেকে, অনেক দূরের দেশও একটা দেশকে আপনার নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করতে পারে, যেটা আমরা বর্তমানে দেখছি যে সেই কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় চীন, তারাও কিন্তু আমাদের দেশের উপরে প্রভাব রাখছে। তো কিভাবে তারা, কি শক্তি দিয়ে তারা মূলত প্রভাব রাখছে? তো এখানে তাদের ব্যাপক বিধ্বংসী অস্ত্র
এবং তাদের আকাশ শক্তি, এটা দিয়ে মূলত তাদের এই শক্তিটা তাদের তৈরি হয়। এরপরে তারা যেটা করে সেটা হলো তারা আর নিজেরা সশরীরে আসে না, স্থানীয় রাজনীতিবিদ, আমলা, সামরিক কর্মকর্তা থেকে শুরু করে এদের মধ্যে তারা একটা দালাল বাহিনী তৈরি করে, যার মাধ্যমে মূলত তারা তাদের সাম্রাজ্যবাদী যে কবজা, সাম্রাজ্যবাদী যে আধিপত্য, এটা তারা কায়েম করে এবং বহাল রাখে। তো এখানে যে বিষয়টা হয় যে এই যে শ্রেণীগুলো এটাতে নিযুক্ত হয়, এর মূল কারণটা কি থাকে? দেখেন, মূল কারণটা থাকে হলো গিয়ে দুনিয়ার লোভ, ক্ষমতা, ভোগবিলাস, আধিপত্য, এছাড়া কিন্তু কিছু নাই। তো আমি বেসিক্যালি মনে করি যাদের আখেরাত নাই, পরকাল নাই, ধার্মিকতা নাই, আল্লাহর প্রতি কমিটমেন্ট নাই, সততা নাই, এমন কোন শ্রেণীর পক্ষে মূলত দেশকে ও জাতিকে এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদ থেকে রক্ষা করা সম্ভব নয়। তো দেশ ও জনগণের একমাত্র আশ্রয়স্থল হলো মূলত ধার্মিক শ্রেণী, সচেতন শ্রেণী, কারণ তারা একমাত্র আল্লাহর প্রতি কমিটেড হওয়ার কারণেই দেশ ও জাতির জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করতে পারে, তারা তাদের সবকিছু ত্যাগ করে দেশ ও জাতিকে রক্ষার জন্য নিজেরা ঝাঁপিয়ে পড়তে পারে। তো এই জায়গাতে আমি বলবো যে কেন মূলত আমাদের এই সংগঠন দরকার, যে এই ধরনের দেশে, বিশেষত থার্ড ওয়ার্ল্ড, যেখানে আপনার দুর্নীতিগ্রস্ত থাকে দেশগুলো, তারপরে আপনার ভারত বাহিরের আধিপত্য থাকে, এখানে এমন একটা প্ল্যাটফর্ম থাকা দরকার কমপক্ষে, এটা মিনিমাম, যেহেতু আমাদের এখানে পূর্ণাঙ্গ মানে ইসলামী শাসন ব্যবস্থা এগুলো কিছু নেই, তো কমপক্ষে এখানে এমন কিছু প্ল্যাটফর্ম থাকা দরকার যারা নিজেরা গতানুগতিক ক্ষমতা যে কাঠামো এর বাইরে থাকবে, কিন্তু দেশের রাজনীতি এবং রাজনীতিবিদ এবং রাজনীতিকে আপনার সোজা পথে রাখবে। তো আমরা 24 পরবর্তী যে বাংলাদেশ, সেখানে আমরা আশা করেছিলাম যে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ত্যাগ করেছে, অনেক অবদান রেখেছে, তারা এই জায়গাটা দখল করবে বা এই নেতৃত্বটা তারা দিবে, দেশকে, রাজনীতিকে, রাজনীতিবিদদেরকে সোজা রাখবে। কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখতে পেলাম যে জাতি তাদেরকে দিতে চেয়েছিল আম্পায়ারের জায়গা, কিন্তু তারা আম্পায়ারিং বাদ দিয়ে নিজেরা প্লেয়ার হয়ে গেল, এবং যখন তারা প্লেয়ার হয়ে গেল, রাজনীতিতে ক্ষমতার যে মোহ, সেই মোহের মধ্যে যখন তারা পড়ে গেল, তখন স্বাভাবিক কারণে তাদের সেই পজিশন গুলো আর থাকলো না, তারাও নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হলো, এবং ক্ষমতার মোহ, অর্থনৈতিক নানা দুর্নীতি, এরকম অনেক কিছু আমরা তাদের মধ্যেও দেখতে পেলাম। তো এইটা দেখার পরবর্তীতে আমাদের কাছে আসলে কি থাকলো? তারপরে 24-এ একটা দেশে পরিবর্তন হলো, অনেক বড় পরিবর্তন হলো, কিন্তু আলটিমেটলি রাজনীতি আগের যে ঘোরপাকের মধ্যে ছিল সেখানেই পড়ে গেল। যাদেরকে আমরা দেখলাম এই জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আমরা দেখলাম যে আন্তর্জাতিক নানা চক্রান্ত, সাম্রাজ্যবাদী নানা শক্তি, এমনকি যে এই এলজিবিটির যে ফাদার জর্জ সরোসের মতন লোকদের সাথে তাদের নানা রকম মিটিং সিটিং এগুলোকে। সো এর মাধ্যমে আমরা স্পষ্ট হলাম যে এমন কোন সংগঠন, এমন কোন কাঠামো এখনো দেশের দাঁড়ায়নি যেটার মাধ্যমে দেশের রাজনীতি এবং রাজনীতিবিদরা সঠিক পথে থাকতে বাধ্য হবে, তাদের উপর ওই প্রেশার ক্রিয়েট করতে পারবে। সো আমরা এখানে এর বিপরীত একটা জিনিস দেখতে পাই যে দেশের সাধারণ জনগণ তারা কিন্তু কখনো বিক্রি হয় না, বিক্রি হয় এই রাজনীতিবিদ, আমলা, সামরিক অফিসার এরা, কিন্তু সাধারণ জনগণ সবসময় দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থের পক্ষেই থাকে। এই জন্য আমাদের সবচেয়ে বড় শক্তি হলো দেশেরই আপামর জনসাধারণ, এবং এমন কিছু মানুষ দরকার, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সামরিক কর্মকর্তা, আমলা, যারা সত্যিকারের ধার্মিক এবং সৎ। আমি আশা করছি এবং প্রাইমারিলি আমি যেটা দেখতে পাচ্ছি যে এই প্ল্যাটফর্মে আমরা যাদের চেহারা দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছ থেকে ওই আশাটা করতে পারি যেখানে আমরা আপনার এই প্ল্যাটফর্ম ওই শক্তিটা অর্জন করতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারি। সাধারণ জনগণের প্রতি আমার একটা কল আছে, আবেদন, সেটা হলো যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করেন, কিন্তু আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন যে আপনারা আপনাদের দলের প্রতি অন্ধ সমর্থন দেন না। আপনারা আপনাদের দলকে সমর্থন দেন, কিন্তু এখানে কন্ডিশন রাখেন যে সততা, ন্যায় এবং দেশের স্বার্থ যতক্ষণ আপনারা রক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। যখনই আপনারা সেখান থেকে বিচ্যুত হবেন, আমরা আপনাদেরকে সমর্থন দিব না, সমর্থন তুলে নেব। এবং এই সমর্থনটা আমরা সবসময় সংগঠন থেকে চেষ্টা করব যে এই দলগুলোকে
সোজা পথে রাখতে, তখন জনগণ যদি আমাদেরকে এই সমর্থনটা দেয় তাহলে আমরা সক্ষম হব এই রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে সঠিক পথে রাখতে। তো এই আবেদন আমি সাধারণ জনগণের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব হাফেজ আবু তাসমিয়া আহমেদ রফিক আপনাকে। এই পর্যায়ে আমি আমাদের সাথে আরো দুইজন অতিথি আসার কথা, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি আসার পর ওনার কথা শুনবো। এই পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, আমাদের এই বাংলাদেশ আজাদী মুভমেন্টের যিনি মিডিয়া সম্পাদক হিসেবে কাজ করছেন। দুঃখিত। জি, আসসালামু আলাইকুম। আমাদের আহমেদ রফিক ভাই তার বক্তব্যটা যেভাবে শুরু করেছিল, আমি সেই বক্তব্যটা ওইভাবেই শুরু করি যে আমরা কেন মনে করলাম যে আজকের এই যে সংগঠনটা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, সেটা কেন হলো, এটা আমি একটু, কারো এখানে বোধহয় একটু সাউন্ড হচ্ছে। আচ্ছা, বাচ্চাদের সাউন্ড হচ্ছে মনে হয়। আচ্ছা, তো শুরু করার প্রেক্ষাপটটা কি দেখেন, আমাদের গত 2 দিন ধরে বাংলাদেশে একটা জিনিস আমরা দেখছি যে বাংলাদেশে নাকি কিছু কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। সেখানে আমার নামও এসছে। আমরা বিদেশে বসে কেউ কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছি, দেশটা সুন্দরভাবে চলা প্রয়োজন। তো যাদের কাছ থেকে শুনছি এই দেশটা সুন্দরভাবে চলা প্রয়োজন, 2024 সালের 5ই আগস্ট থেকে আজকে 2025 সালের ডিসেম্বর, টোটাল তাদের দলের 53 জন কর্মী নিহত হয়েছে নিজেদের মাঝে কোপাকুপি, গোলাগুলি, মারামারিতে। আমরা যেহেতু আমাদের এটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, আমরা কোনো রাজনৈতিক দলের নামটা বললাম না, কারণ ইভেনচুয়ালি আমরা প্রত্যাশা করি যে এখানে আমাদের বিভিন্ন যেই দাবিগুলো আমাদের দলের বর্তমানে যিনি প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি বলেছেন কি কি উদ্দেশ্য নিয়ে আমরা করেছি, মুখপাত্র বলেছেন। তো আমরা এই জায়গাগুলোতে তাদের ব্যাপারে যখন কিছু দাবি দেওয়া দিব, এই দাবি দেওয়ার ভিতরে কিন্তু তারাও অনেক রাজনৈতিক দলও এখানে আসবে, যে কারণে আমরা কোনো দলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে চাই না। বাট ধরেন তাদের তর্ক অনুযায়ী ধরে নেই যে দেশে খুব ঠান্ডাভাবে সুন্দরভাবে দেশ চলছে, এই দেশে কোনো ঝামেলা টামেলা করা যাবে না, সবকিছু। তাহলে 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি এই দেশে যখন বিশৃঙ্খলা শুরু করলো জুলাই যোদ্ধা তো বলা যাবে না, জুলাই সন্ত্রাসীরা, সেই জুলাই সন্ত্রাসীরা যখন এই দেশে বিশৃঙ্খলা তৈরি করলো, একটা শান্তিপূর্ণ দেশ ছিল, শান্তিপূর্ণ একটা নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিল, রাতারাতি কয়েক ঘন্টার ভেতরে তাদেরকে দেশ থেকে বের করে দিলেন। সারা দেশে গণভবনে হামলা হলো, সংসদ ভবনে হামলা হলো, সেই দিনও তো কয়েকটা টেলিভিশন চ্যানেল, পত্রিকার অফিসে হামলা হয়েছে। তাহলে সেটাও তো সন্ত্রাসী কার্যক্রম, এবং সেইটার মধ্য দিয়ে অনেক মানুষ ছিঁড়া খাতায় শুয়ে যারা কম্বলের স্বপ্ন দেখতেন, তাদের অনেকে নতুন নতুন পাঞ্জাবি, দামি দামি শার্ট প্যান্ট পরা শুরু করেছেন। এগুলো আমরা এখন দেখছি। সেই মানুষের কাছেই শুনছি যে আমরা আজকে মব তৈরি করছি, এই দেশটা শান্তিপূর্ণভাবে নাকি চলছে, আমরা সেখানে অশান্তি তৈরি করছি। তো আমরা যখনই আপনারা আলোচনা করছিলেন, আমি আমাদের যদিও এখানে বলা হয়েছে 3 মিনিট করে সময়, দয়া করে আমার সময় থেকে ওই সময়টা কেটে নিয়েন না। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইতে চাই, যেই ভিডিওটা এখন থেকে কিছুক্ষণ আগের, এই ঠাকুরগাঁয়ের ঘটনা, আজকের ঘটনা, কিছুক্ষণ আগে আমাকে সেই ফুটেজটা পাঠানো হয়েছে। সেখানে জুলাই যোদ্ধা যারা ছিল তাদের একটা প্রোগ্রাম ছিল আজকে, মূলত হাদির এইসব এই হত্যাকাণ্ডের বিচার টিচার এইসব নিয়ে তারা কিছু লোকজন একসাথ হয়েছিল। তারা সেখানে বসে আলাপ করাকালীন একটা রাজনৈতিক দলের, ওনারা নাম বলবে যেহেতু আমি নামটা বলি, বিএনপি রাজনৈতিক দলের একজন নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী তারাই জুলাই যোদ্ধাদের উপরে হামলা করেছে। তো
আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে একটু শোনাই, আমার সময় থেকে এটা কাট করেন না। এটা 3-3.5 মিনিটের একটা ভিডিওটা একটু শুনেন, সেখানে কি হয়েছে আজকে। থানার মাহবুব হোসেন তুই বিএনপি নেতা, আমরা খুবই লজ্জিত এবং আমরা মহাসচিব, কিন্তু খুব দুঃখের বিষয় আমাদের একজন নেতা তাকে ছাড়িয়ে নেয় এবং ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধাকে নিয়ে হুট করে কিছু ছাত্রীদের ছেড়ে আতঙ্ক করে আমরা তাকে ধরে ফেলি। ধরে ফেলার পরে আমরা পুলিশের খবর দিই, পুলিশ তাকে গাড়িতে ধরে, কিন্তু খুব দুঃখের বিষয় আমাদের একজন নেতা তাকে ছাড়িয়ে নেয়। সদর থানার মাহবুব হোসেন তুই বিএনপি নেতা, আমরা খুবই লজ্জিত এবং আমরা মহাসচিবের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং তার পদত্যাগ দাবি চাই। কেন ঠাকুরগাঁও তার সাথে আরেকজন ছিল ওই অ্যাডভোকেট লিওন, সে এই সন্ত্রাসীকে কিভাবে গাড়িতে নেমে যায়, কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখছি তার সম্পৃক্ততা ছিল এবং কি তার একটা আমার কাছে ভিডিও ক্লিপ ছিল এবং তার একটা ছবি ছিল। তার বন্ধু বান্ধব যায় পার্টি করে দিয়েছিল, সেই থেকে এসে সবসময় আওয়ামী লীগ ছাত্রকে সংগঠিত করতে চাইছিল। কিন্তু আমরা এখানে ঠাকুরগাঁও 8 নম্বর ওয়ার্ড গেজেট বুক জুলাই যোদ্ধারা এটা প্রতিরোধ করি এবং তাকে ধরে ফেলি। ধরে ফেলার পর আমরা পুলিশের গাড়িতে তুলে দিতে সক্ষম হই, কিন্তু খুবই দুঃখ এবং দুঃখের সাথে বলতে চাই যে আমাদেরই এক নেতা কীভাবে তাকে মাহবুব হোসেন তুহিন জেলা সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক, সে কীভাবে এবং লিওন অ্যাডভোকেট সে কীভাবে তাকে এই গাড়ি থেকে ছিনিয়ে নেয়। এবং পুলিশের যে ভূমিকা আমি দেখলাম, সে যে মনে হয় বাংলাদেশের প্রতিদিন নাগরিকদের নিরাপত্তা এই পুলিশের মাধ্যমে নাই। আমরা এই পুলিশকে এইভাবে দেখতে চাই না, পুলিশকে আমরা শক্তিশালী দেখতে চাই। পুরো নেতার কথায় কোনো সন্ত্রাসীকে না ছাড়ে আমরা বাংলাদেশ সাধারণ জনগণের কথা শুনতে হবে। বাংলাদেশ সাধারণ জনগণের কথা শুনতে হবে। আমাদের কোনো কথা শুনে না পুলিশ। সেখানে কার ভূমিকা পালন করলো? দালালি করতেছে এখনো পুলিশ। আমাদের এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিজয় দিবস পালন করা হচ্ছে। হ্যাঁ, তো জুলাই যোদ্ধাদের মানে এখানে সবাই আমরা উপস্থিত ছিলাম। হ্যাঁ, তো হঠাৎ করে অনুষ্ঠানের মাঝেই আওয়ামী লীগের শত্রুরা আর আপনার ছাত্র দলের যে লোকজন আছে তারা আসে এখানে আমাদের এই অনুষ্ঠানটা ভালচাল করে দেয়। চাইনিজ কুড়াল দাও এইসব নিয়ে আসে এবং কি কোপানোর হুমকি পর্যন্ত দেয়। আমরা প্রতিরোধ করি, ঠিক আছে, প্রতিরোধ করে তাকে ধরে আমরা পুলিশের আওতায় করি, ঠিক আছে। কিন্তু পুলিশের আওতায় করার পরেও সে আমাদের এখানকার কিছু নেতা আছে, হ্যাঁ, তো বিএনপির কিছু নেতা আছে, তারা এখানে আসে এখানে তাদেরকে ছুটাই দিছে, ঠিক আছে। কিন্তু আমরা সুষ্ঠু কোনো বিচার পাইলাম না, পুলিশ তাদেরকে ধরলো না। পুলিশ কেন ছাড়লো এটার জবাব চাই, এটা জবাব চাই আমরা, এটা জবাব চাই। আমরা এই যে পুলিশের গাড়ি এখন আমরা রাখছি যে আসামি না নেওয়া পর্যন্ত আমরা পুলিশের গাড়ি ছাড়বো না। এখানে প্রশাসনের অনুমতি নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম করা হচ্ছে, যেখানে অংশগ্রহণ বিশেষ জুলাই যোদ্ধারা। এখানে নৃত্য চলাকালীন অ্যাডভোকেট লিওনের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেরা একটা বড় দাও, কুড়াল, বসিলা, চাইনিজ কুড়াল রক্তাক্ত করেছে, সব কিছু আমাদেরকে কোনো কথা নাই, ডাইরেক্ট এখানে কোনো অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান হবে না। এমনকি আমাদের জুলাই যোদ্ধাদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে আমাদেরকে মারবে। 4 তারিখে ভাই আমরা নাম লিখেছি মৃত্যুর খাতায়। 4 তারিখে আমরা জুলাই যুদ্ধ করছি, আমরা ওই দিনে আমরা মৃত্যুর খাতায় নাম দিয়েছি। আমরা কিন্তু ওই চাইনিজ মরণের ভয় পাই না, আমরা মরণের ভয় পাই না। আমরা খালি একটাই, তাকে হাতে নাতে ধরলো, হাতে নাতে ধরে গাড়িতে উঠাইলো। কেন সেখানে এই দালালি অনেকদিন ধরে কেন সেখানে নেতারা আসে তাকে মুক্ত করাইলো? এবং সেই নেতা যদি পুলিশ যদি এটাই গাড়ি ছাড়ে দেয়, তাহলে তো আইন বলতে কিচ্ছু নাই। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? হাতের মধ্যে কালকে আমিও মারা যাবো, এটা করে যাবো স্বাভাবিক। আমার ছেলে ইতিম হয়ে যাবে, আমার স্বামী নাই, আমার ছেলে ইতিম হয়ে যাবে, হাতের মতো আমিও মারা যাবো, হাতের মতো শালম ভাই মারা যাবে, আমাদেরকে গেজেট দিয়েছে, আমরা সেই গেজেট চাই না, আমরা গেজেট চেয়ে ফেলতে চাই। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদের যারা সহায়তা করবে, তাদেরকে গ্রেপ্তার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থাকবো। যাই হোক, ধরে নিয়ে আসলো, আনার পরে গাড়িতে উঠাইলো। উঠার পরে আমাদের কিছু এলাকার নেতা খেতা আসে, তাকে ছাড়িয়ে নিয়ে গেল। পুলিশ প্রশাসন কিছু বলতে পারতেছে না। পুলিশ প্রশাসন বলেছে ভাই আমাদের করার কিছু নাই। আজকে সন্ধ্যার ভিডিও, এটা এই কিছুক্ষণ আগের। তো সেখানে তাদের কি করা হয়েছে? তো আমরা যদি শান্তিপূর্ণ দেশ আসলেই চাই, তাহলে তো শান্তিপূর্ণ চাইলে সবখানেই শান্তিপূর্ণ দেশ হইতে হবে। এখন যদি মনে করেন, আমি এতক্ষণ বললাম যে 5ই আগস্টের আগ পর্যন্ত যে এই জুলাই যোদ্ধা, জুলাই সন্ত্রাসীরা যে সন্ত্রাসী কার্যক্রম করে শেখ হাসিনাকে দেশ থেকে ছাড়াইলো, সেটা যদি মনে করেন যে না, দেশের তখন খারাপ কিছু কাজ চলছিল, সেই প্রেক্ষিতে সেটা করতে বাধ্য হয়েছিল মানুষ, যদি তাই হয়ে থাকে, তাহলে 5 তারিখের আগে এই বাংলাদেশে কি হতো যেটা এখন হচ্ছে না? আমার কি পার্বত্য চট্টগ্রামে কি পাঠানো হয়েছে? যেই শেখ হাসিনা যেই শান্তি চুক্তির নামে যেই দেশ বিক্রি করে দেওয়ার যেই
পরিকল্পনা ভারতের সাথে করেছিল, সেখানে কি নতুন করে আমাদের সেই সেনা ক্যাম্পগুলো কি বসানো হয়েছে? আচ্ছা, ঘুষ কি বন্ধ হয়েছে? দুর্নীতি কি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড সব বিভিন্ন স্ট্যান্ডে যেসব দখলবাজি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ছাত্রদের ভেতরেও অনেকে সেগুলোর সাথে জড়িয়ে গিয়েছে। সেগুলো কি বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। যদি বন্ধ না হয় তাইলে এখন কেন এখন যারা আছে তাদের বিরুদ্ধে কেন মানুষ কথা বলতে পারবে না? আমার Facebook পেজ সরকার বাংলাদেশে বন্ধ করে রেখেছে। আমার দ্বিতীয় Facebook পেজ একটা, সেই পেজটার তারা বিভিন্ন পোস্টগুলো তারা বাংলাদেশে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। তো যারা দেখতে পাচ্ছে না তাদেরকে বলব VPN দিয়ে দেখবেন। যাই হোক, এখন আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা কেন করতে যাচ্ছি? আপনারা কে কেন করবেন? যারা দেখছেন তাদের যার কাছে প্রশ্ন করবেন, সে কেন করবেন? আমি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই। সেটা হচ্ছে যে কিছু পয়েন্ট। পিলখানা হত্যাকাণ্ডে ভারত সরাসরি বাংলাদেশে ঢুকে আমার দেশের সেনাবাহিনী, বিজিবি, সেনাবাহিনীর স্ত্রী সন্তানদেরকে ধর্ষণ করে গিয়েছেন বা তারা সেই সুযোগ তৈরি করে দিয়েছেন। সেটার বিচার করার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আজকে প্রায় 15 দিন হইতে গেল তারা সেই রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে দিয়েছেন যে, "তোমরা আমার নাম এখানে নিয়ে এসেছো।" আমাদের এখানে সেই কমিশনের একজন ব্যক্তি ছিলেন, তিনি হয়তো আমাদের সাথে যুক্ত হবেন। সরাসরি বলে দিয়েছেন, "তোমরা আমার নাম নিয়ে এসেছো। তোমাদের কোনো নিরাপত্তাও দেওয়া হবে না, তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কাজও করা হবে না।" স্পষ্ট। আমরা হাদির মৃত্যুর পরে একটা জিনিস খুব দেখছি, কিছু সুশীল কিছু পত্রিকা, টেলিভিশন তারা প্রথম আলো, ডেইলি স্টারের ব্যাপারে কথা বলার খুব চেষ্টা করছেন। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের জনগণ যেই ক্ষোভ থেকে তাদের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে না তো, এটা তো ৫ তারিখের পরপরই হয়েছে। বিভিন্ন টেলিভিশন পত্রিকাতে হামলা হয়েছে তো। যেগুলোতে হয় নাই, সেটার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এই প্রথম আলোর সাংবাদিক নিজে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন মুফতি হারুন হিজার। জিজ্ঞেস করেন, তিনি অজ্ঞাত থাকা অবস্থায় অজ্ঞাত স্থানে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে টেলিফোনে, ভিডিও কলে প্রথম আলোর সাংবাদিকরা লাইনে থেকে তারপরে তাদের কোয়েশ্চেন করত। এই কালবেলার যিনি সম্পাদক সন্তোষ শর্মা, তিনি তার পাশে বসে ভারতীয় রয়ের লোকজনকে নিয়ে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করত। এরকম অসংখ্য আলেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে পর্যন্ত সেই আলেমদের ভেতরে অনেকে জেলখানায় আছেন। জেল থেকে বের হচ্ছেন, 2 দিন আগে একজন বের হয়েছেন, তাকে আবার অ্যান্টি টেররিজম ইউনিট তাদের করে নিচ্ছে। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে দেশ খুব সুন্দর চলছে, দেশে কোনো ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। এই কথা ভাই আওয়ামী লীগও বলতো। একই ওয়েতে বলতো যে যারা এরা হচ্ছে দেশ বিরোধী, আমরা আজকেও সেই দেশ বিরোধী, তখনও দেশ বিরোধীই ছিলাম। আমরা খালি দেশ বিরোধী কথাবার্তা বলি, কারণ কি, লুটপাটকারী যারা তাদেরকে আপনি থামাইতে যখন যাবেন, তাদের বিরুদ্ধে যখন কথা বলবেন, তখন আপনি দেশ বিরোধী। আমার যে আলেমরা সন্ত্রাস বিরোধী আইনে আটক হয়েছিল, তাদের অসংখ্য আলেম এখন পর্যন্ত জেলখানায়। তার জন্য কি 5 আগস্ট কোনো পরিবর্তন এনেছে? পিলখানার হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিয়ে যেই বিডিআর সদস্য বিয়ে করতে বাড়িতে গিয়েছেন ছুটিতে, তিনি এখন পর্যন্ত জেলখানায় আছেন ফাঁসির আসামি হয়ে। তার কি কোনো পরিবর্তন হয়েছে? যে ব্যক্তি বাজারে বসে তার পণ্যের জন্য একজনের কাছে চাঁদা দিতেন, সে এখন 3 জনের কাছে চাঁদা দেন। তার পরিবর্তন কি হয়েছে? কোথায় আমার স্বাধীনতা? বিদেশে যেতে, মালয়েশিয়া যেতে যে ব্যক্তি ৫ লাখ টাকা, ৪ লাখ টাকা দিতেন, তার কি আজকে 3 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে? বিমানের ভাড়া মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য কম্পেয়ার করলে অন্য এয়ারলাইন্সের চাইতে 2 গুণ 3 গুণ জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়। তার জন্য কোনো পরিবর্তন আসে নাই। আজকে আমাদের শুরুতে যে কথাটা বলেছে, আবুধাবিতে এখন পর্যন্ত জুলাই যুদ্ধে যারা এই আন্দোলন করেছিল, তারা জানতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র নাই, সেখানে এই ধরনের কথাবার্তা বলা যায় না। লোকজন জড়ো হয়ে তারপরে এই ধরনের আন্দোলন করা যায় না। তাদের পরিণতি কি সেটা জেনেই তারা এই দেশের প্রতি ভালোবাসা থেকে, ইমোশন থেকে তারা সেই কাজটা করেছিল। এখন পর্যন্ত ডক্টর ইউনূসের একটা হ্যালোর ব্যাপার, ডক্টর ইউনূস তাদেরকে ছাড়িয়ে আনেন নাই। এই জবাব আপনি কার কাছে দেবেন? আমরা যদি মনে করেন যে ভারতের যে আধিপত্যবাদের কারণে এই কাজগুলো হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে যারা এই 15 বছর এগুলোর সাথে সম্পৃক্ত ছিল, সেগুলো থেকে যদি বের হইতে চান, হাদির হত্যাকাণ্ড নিয়ে, হাদির জানাজায় যারা গিয়েছেন রাষ্ট্রের প্রধান সহ, তাদের সকলে অনেকে কান্না, এখানে বসে কান্না করে, ওইখানে বসে কান্না। আরে ভাই, আপনি কান্না করলে আমার কি আসবে যাবে? এইসব নাটক বন্ধ করেন। আপনি আজকে 10 দিন হইতে গেল, আপনি তার একজন হত্যাকারী থেকে আপনি ধরতে পারেন নাই। ওর মারে ধরেন, বাপেরে ধরেন, এরে ধরেন, ওরে ধরেন, হত্যাকারী কোথায় সেটা সুনির্দিষ্টভাবে এই দেশের মানুষ জানতে চায়। এসব কান্দাকাটি আলাপ টালাপ বন্ধ করেন। রাষ্ট্রের প্রধান
যিনি এখন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে তার হাতে কিছু করণীয় নাই, এই করে, ওই করে, এই সমস্যা করে, এগুলো আমরা মানতে চাই না। আমরা অ্যাকশন দেখতে চাই। এখন এগুলি যদি না হয় তাহলে আপনি কি করবেন? আমরা তো বলে আসছি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এখানে যারা আছেন সবাই পরিচিত মুখ। আমরা বলছি কাজ হচ্ছে না। এদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাইলাম, ভাই আপনাদের এই দেশ রক্ষা করতে হবে আপনাদেরকে। এই দেশের সাধারণ মানুষ, রিকশাওয়ালা মানুষ এই দেশ স্বাধীন করেছে। এই দেশ ওই আসিফ নজরুল আইসা তারপরে স্বাধীন করে দেয়নি। এই দেশ ওই রেজওয়ানাদেরকে আমরা এই কয় বছর এখানে দেখাই। ইউনূসের যেই উপদেষ্টা আছে এদের উপদেষ্টাদের বেশিরভাগই আমরা চিনি না। সো তারা আমাদের এই দেশ স্বাধীন করে নাই। আপনারা রিকশাওয়ালারা এই দেশ স্বাধীন করেছে, গার্মেন্টস শ্রমিকরা স্বাধীন করেছে, মাদ্রাসার ছাত্ররা এই দেশ স্বাধীন করেছে। সো তাদেরকেই এই দেশ পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে। সবচাইতে ভুল যেটা হয়েছে ৫ তারিখে এই জায়গাগুলোতে আপনারা সংযুক্ত না হয়ে এই চোর বাটপার এদেরকে এই জায়গায় বসানোর কারণেই আজকে দেশের এই পরিণতি। অতএব সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যা করা প্রয়োজন সেটা করতে হবে। সেটা করার জন্য আজকের এই সংগঠন। এই ভারতের জুজুর ভয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভারত আমাদের এই করে ফেলবে, ওই করে ফেলবে। আরে ভাই আমরা এক থাকলে আপনি আমাদের ট্রেনিং দেন। আমরা ট্রেনিং দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি এই দেশের ১০ কোটি মানুষ কালকে ঘোষণা দেন, কালকে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। যদি প্রয়োজন হয় তারা আমাদের সাথে যুদ্ধ করতে চাইলে আমরা যুদ্ধ করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই ভয় ভারতের লাগবে আমাকে। ভারতে কালকে আনন্দবাজার করেছে, তারেক রহমানকে তারা কোট করেছে যে তারেক রহমানের সাথে নাকি ভারতের রফা দফা সব হয়ে গিয়েছে। এই কথা ভারতের পত্রিকা বলে কিছুক্ষণ পরে সেই পত্রিকার সেই নিউজটা তারা সরিয়ে ফেলেছে। এটা যদি মিথ্যা হয় আমরা বিএনপির কাছ থেকে এটা প্রতিবাদ জানতে চাই। আর যদি সত্যি হয় তাহলে এইটারও আমরা ব্যাখ্যা চাই যে ভারতের সাথে যুক্ত হয়েই কি আবারও বিএনপি ক্ষমতায় আসবে কিনা। আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই, এটা আমাদের মূল দাবি। আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে এই কারণেই যে আমরা ভারতের থেকে বের হইতে চাই। সেটার থেকে বের হইতে যা প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা এখান থেকে করা হবে। এদেশের প্রতিটা মানুষের আমাদের প্রতি সমর্থন, আমাদের এই সংগঠন থেকে যখন যেই বার্তা দেওয়া হবে আপনাদের প্রতি, আপনারা সেটার সাথে একাত্মতা প্রকাশ করবেন। আপনাদের কাছে এটাই দাবি এবং এই সংগঠন চলবে আমাদের টাকায়। আমরা এখানে যেই মেম্বাররা থাকবে তারা ৳১, ৳২, ৳৫, ৳১০ আমরা চাঁদা দিয়ে আমরা সংগঠন কারো কাছে মুখাপেক্ষী আমরা না। কারো কাছ থেকে আর্থিক অনুদান, সুযোগ সুবিধা, বিকাশ, নগদ আমাদের দরকার নাই। আমরা আমাদের পকেটে টাকা দিয়ে সংগঠন চালাবো। এই দেশের জন্য নিজেদের শরীর, রক্ত, সম্পদ দিয়ে দেশের পাশে থাকবো। আপনাদেরকেও পাশে চাই। মাহবুব স্যার, আমার ৩ মিনিট কই? জি, ধন্যবাদ জনাব সাংবাদিক ইলিয়াস হোসেনকে। এই পর্যায়ে এই পর্যায়ে আপনার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনার ৩ মিনিট সহ আপনার ৩ মিনিট সহ আপনি যদি আজকে যেহেতু আমাদের প্রোগ্রামটা অনেক লম্বা হয়ে গেছে, আরো ২ জন অতিথি থাকার কথা ছিলেন, ওনারা যদি সংযুক্ত হয় আমরা ওনাদেরকে কানেক্ট করে বক্তব্য দেওয়ার সুযোগ দিব। এই পর্যায়ে আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনাকে অনুরোধ করছি আপনার বক্তব্য এবং আপনি যদি সামারি করেন আমরা জি অনুগ্রহ করে আপনার বক্তব্য পেশ করবেন। বিসমিল্লাহির রহিম। আগের যে বক্তব্য এটা সবার বক্তব্য। আমার নিজের বক্তব্য হলো আমার দেশে বড় সমস্যা হলো আমাদের রাজনীতিবিদ। ৫৪ বছরে বাটপারদের জন্য আমরা আজকে বন্দী, হাতে সুশীল এবং মিডিয়া। এখান থেকে আমার ঘুরে দাঁড়াতে হবে। ভারতের এমন কোনো শক্তি নাই যে আমাদের কিছু করতে পারে, পারলে করতে পারতো, করে দেখাতে পারতো। আসলে তার সেই হেডম নাই। এই আমাদের কিছু সিনিয়র আর্মির আর এই সুশীল আমাদের ভয় দেখায় এতদিন রাখছে। আমাদের ভয়ের পর্ব শেষ, প্রতিবাদ প্রতিরোধের সময় শেষ, এখন প্রতিশোধ নেওয়ার সময়। পরিষ্কার আমার দেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের সমস্যায় আমরা পড়ি। ভারত অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমার দেশটাকে সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে। এখন আমরা বদলা নিতে হবে। আমরা এক বিন্দু ছাড় দিব না। আমি এই কথাই বলবো, আমি ভালো রাজনীতিবিদ চাই, ওই বাটপা রাজনীতির দরকার নাই আমাদের। এখন এমন রাজনীতিবিদ আছে মানে বুলেট প্রুফ গাড়ি ছেড়ে আসতে পারবেন না, এমন রাজনীতিবিদ আমার দরকার নাই। রাজনীতি থাকবে জনতার কাতারে। তো এরা একই কাজই করবে। লজ্জা লাগে আমাদের। ভারত ছাড়ানো চলবে না। কেন? আমি তো নিজের পাশে খাই, ভারতের দয়াতে আমি চলি না। আমাদের সবাইকে হাজির হইতে হবে এবং কণ্ঠ আমাদের পরিষ্কার থাকবে। এই কণ্ঠ দেখেই অন্যরা আমাদের সাথে জড়ো হবে। আপনারা দেখবেন আমাদের বক্তব্যের পরে ছাত্র ছাত্রী সবাই আসতেছে। আমরা জনগণের কথা বলবো, কৃষকের কথা বলবো। ৫৪ বছর হয়েছে আমরা কৃষকের জন্য তেমন কিছু করি নাই, জেলের জন্য কিছু করি নাই। ব্যক্তি আমিত্বের মধ্যেই আছে।
আমাদের এই মন্ত্রী এমপি না থাকলে আমাদের কিচ্ছু আসা যায় না, দেশ ঠিক চলবে। তবে আপনারা নির্বাচন চাই, ভালো লোক নির্বাচিত হোক। একই সাথে বলবো যে আমাদের আরো কিছু পয়েন্ট বাদ চলে গেছে, যেমন আমাদের গোয়েন্দা সংস্কার দরকার আছে। এই গোয়েন্দা সকল সমস্যার মূল, বিশেষ করে ডিজিএফআই, এনএসআই, এটাকে চরমভাবে পরিবর্তন করতে হবে। এখানে কোনো ভারতপ্রেমী লোক থাকতে পারবে না। প্রশাসনে যারা ভারতপ্রেমী এদের বের করে দিতে হবে। আমাদের সার্বভৌমত্ব চুক্তি করতে হবে, যে চুক্তিতে আমার সার্বভৌমত্ব হুমকিতে পড়লে একে অপরের সাথে আমরা এগিয়ে আসবো। যেমন চীন, পাকিস্তান, টার্কি, আরব রাষ্ট্র। আমরা এই বলতে হতে আমি ভুলে গেছি। আমাদের জঙ্গি তকমা যেই ব্যবহার করবে সেটা প্রতিরোধ করতে হবে। এই তকমা বাংলাদেশে চলবে না। আমাদের মনে করতে আওয়ামী লীগ মানে হলো এমন একটা দল, গুমকারী, খুনকারী, ধর্ষণকারী, পাচারকারী, যত অনৈতিক কাজ আছে সেটাই আওয়ামী লীগ। আমাদের নতুন ন্যারেটিভ, আওয়ামী লীগ মানে হলো এই অপকর্মের হোতা। তো এটা হবে গালি। আমি আর বেশি বাড়াবো না। আমি মনে করি এটা একমাত্র দেশ যে দেশে মন্ত্রী এমপি বাজার করে না। কত মানে লজ্জার ব্যাপার, তারা তো গর্ববোধ করে। এই একমাত্র দেশ যে মন্ত্রী এমপি বাজার করে না। আমি যাই, আমাদের মন্ত্রী এমপি বাজারে যাক, বাজার করুক, জনগণের সাথে কথা বলুক। নতুন দেশের প্রত্যাশায় আবু সাইদ একই সাথে আমাদের হাদি মতো আমরা জীবন দিয়ে দেশটাকে রক্ষা করব। ভারতের আধিপত্য দেশে চলবে না। ভারত কেন, কোন দেশের আধিপত্য চলবে না। আমরা বাংলাদেশে হিসেবে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব লেফটেন্যান্ট কর্নেল। আমাদের আগামী প্রোগ্রাম 26 তারিখ আমরা প্রেস ক্লাবে বিকাল 3টার দিকে শুরু করে ইনশাল্লাহ সমন্বয় করে নিব, এবং বিস্তারিত দাবি ওই দিনই আমরা দিব। আর আগামীকাল বিকাল 4টার সময় অর্থাৎ বাদ আসর হাদি ভাইয়ের কবর জিয়ারত করে আমরা নিজেদেরকে মনে করব যে আমরা কিছু করতে পারলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 4টার সময় না করে একটু আগে করো, আমরা ওখানে আসরের নামাজ পড়বো, কোনো অসুবিধা নাই। আমার মনে হয় 3টা বা 2:30টার দিকে থেকে করো। আমরা আলোচনা করে ঘোষণা করে দিব স্যার। আমরা এটা আলোচনা করে আমরা আলোচনা করে ঘোষণা করে দিব স্যার। এটা ঘোষণা করে দাও। বাট আমার কথা হলো যে এটা আসরে 4টার সময়, 4:15টার সময় আসর হয়, বাদ আসর হলে সন্ধ্যা হয়ে যায়, তো তখন কিছুই থাকে না। আমরা 2টা থেকে শুরু করি বা 2:30টা থেকে শুরু করি। দ্যাট ইজ স্যার, আমরা এটা আলোচনা করে আমরা জানিয়ে দেব। ঠিক আছে। জি জি, ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমাদের সাথে আরেকজন আলোচক, আমাদের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। আমি স্যারকে অনুরোধ করব আপনার আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা যে মুহূর্তে আলোচনা করছি, আমি নিশ্চিত যে বাংলাদেশ থেকে যারা দেখছেন। দুঃখিত স্যার, একটু বলে নি। আমাদের শরীফুল ইসলাম স্যার আমাদের যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্য উনি। জি স্যার, বলেন, কথা বলেন স্যার। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত যে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের মধ্যে আমাদের বন্ধুরা যেমন আছেন, সমালোচকরাও আছেন। সমালোচকদের মধ্যে একটা অংশ মনে করছেন যে কিছু ক্রেজি পিপল এক জায়গায় হয়েছে, এমনটাও ভাবছেন। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলে রাখি যে আমরা আন্তর্জাতিক আইনে একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এর প্রতি সম্মান রাখা এবং এটাকে রক্ষা করতে চাওয়া আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এবং যে কোনো জাতি উইথ ডিগনিটি, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিডম, যে কোনো জাতি তার স্বাধীনতার জন্য, তার সার্বভৌমত্বের জন্য যে কোনো পদক্ষেপ নিবে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো মানদণ্ডে স্বীকৃত। জাতিসংঘের যে সনদ, ইউনাইটেড নেশন চার্টার, এবং জাতিসংঘের যে সমস্ত মৌলিক মানবাধিকার দলিল আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটি কথা বলা আছে যে সেলফ প্রিজার্ভেশন। কাজে সেলফ প্রিজার্ভেশনের জায়গা থেকে আন্তর্জাতিক আইনের আওতায় আমরা যে খুব বেশি কিছু চাচ্ছি তা না। আমাদের অস্তিত্বের যে লড়াই, অর্থাৎ আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের যে সার্বভৌমত্বের প্রতি আমাদের যে সম্মান, অর্থাৎ আমাদের নিজেদের প্রতি যে সম্মান, সেই সম্মান রক্ষার তাগিদে আমরা আজকে সমবেত হয়েছি। এই সার্বভৌমত্ব না থাকার কারণে, এই সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার কারণে আমরা দীর্ঘ 16 বছর
শুধু আমরা যে সাফার করেছি তা না, আমরা নিজেরা যে সাফার করেছি তা না, আন্তর্জাতিক সম্প্রদায়ও, পৃথিবীবাসী আমাদের এই সাফারিং এর কিছুটা অংশ তারাও ভোগ করেছেন। আমরা গত 16 বছরে যে নির্মম স্বৈরশাসনের মধ্য দিয়ে গেছি, সেটাকে যদি পৃথিবীর কিছু কিছু দেশের সীমিত বা যেটাকে আমরা মাইল্ড ডিক্টেটরশিপ বলি, এরকম কিছু বলি, তাহলে সেটা ভুল হবে। গত 16 বছরে যেটা ঘটেছে সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর যে কোনো জাতির ইতিহাসে খুব কম সংখ্যক ক্ষেত্রে এমন উদাহরণ পাওয়া যাবে। যে পরিমাণে মানুষ এখানে গুমের শিকার হয়েছেন, যে পরিমাণে মানুষ এখানে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, যে পরিমাণে মানুষ এখানে অঙ্গহানির শিকার হয়েছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে যেহেতু বিরল, কাজেই আমরা যে কারণে নাজিজম এবং ফ্যাসিজম যে কারণে ওয়েস্টার্ন সম্প্রদায়, আমাদের পশ্চিমের বন্ধুরা যে কারণে তাদেরকে আর রাজনীতিতে তারা অ্যালাউ করেননি, সেই একই কারণে আওয়ামী লীগকে আমরা রাজনীতিতে আর অ্যালাউ করতে পারি না। অনেকে হয়তো অনেক বলছেন, আমার অলরেডি নজরে এসছে যে পশ্চিমা দেশগুলোর মধ্যে অনেক ব্যক্তি যারা অনেকে মানবাধিকারের সঙ্গে জড়িত, তারাও একটু বিভ্রান্ত হয়েছেন। তারা বলছেন যে কেন ইনক্লুসিভ একটি ইলেকশন নয়, কেন আওয়ামী লীগ আসতে পারবে না, এমন কথা তারা বলছেন। তারা হয়তোবা মিসলেড হয়েছেন। আমাদেরকে এটা বোঝাতে হবে যে নাজিজম যে কারণে তোমরা অ্যালাউ করনি, ফ্যাসিজম যে কারণে তোমরা অ্যালাউ করেনি, রাজনীতিতে আর যেহেতু তারা প্রাসঙ্গিক নয়, সেই একই কারণে এত বড় রক্ত ঝরানোর কারণে, এত রক্তক্ষয়ী একটি সংগ্রাম যেহেতু মানুষের আছে, এত চোখের পানি মিশে আছে আমাদের গত 16 বছরে, কাজেই এর যে ক্রিমিনাল যে রেসপন্সিবিলিটি যে দলটির উপরে বর্তায়, সেই দলকে আমরা আর অ্যালাউ করতে পারি না। এখন আমাদের দেশের বাস্তবতায় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা অত সহজ কাজ না। এবং আমি অবশ্যই বলবো যে আমাদের দেশের মনস্তত্ত্বের মধ্যেই পরাধীনতা রয়েছে এক শ্রেণীর মানুষের মধ্যে, এবং সেই শ্রেণীর মানুষেরা বড় পত্রিকাগুলো তারা গত 54 বছর চালিয়েছেন, তারা শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছেন, তারা ইউনিভার্সিটির উপাচার্য হয়েছেন, তারা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে ছাত্রদেরকে কিভাবে গোলাম বানাতে হয় তারা তা ক্লাস রুমের মধ্যে চর্চা করেছেন। কাজেই গোলামির একটা কালচার তৈরি হয়ে গেছে। এই কালচার ভেঙে দেয়া অত সহজ কাজ না, এবং এর জন্য একসঙ্গে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, ঠিক একই সাথে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা দরকার। আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথা জানি, এবং আমি মোটামুটিভাবে নিশ্চিত যে মাধ্যমিক স্তরে এবং প্রাথমিক স্তরেও এর উপাদান পাওয়া যাবে। শিক্ষা ব্যবস্থায় বইয়ের পাতায় কিভাবে গোলাম হতে হয় তার সেটা বইয়ের পাতায় রয়েছে, এবং ক্লাসের শিক্ষক ছাত্রকে গোলাম বানানোর ট্রেনিং দেন। এটা অনেক অনেক উদাহরণ দিয়ে বলা যাবে। কাজেই আমাদের ইতিহাসের পাতা থেকে, আমাদের বইয়ের পাতা থেকে আমাদেরকে কিভাবে স্বাধীন চেতা হতে হবে, কিভাবে আমাদেরকে গোলামের জিঞ্জির থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, সেই বিষয়গুলো আমাদের বইয়ের পাতা থেকেও আমাদেরকে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। এরপরে আমি বলবো যে গত 16 বছরের যে আমাদের যে শিক্ষা, তার উপরে ভিত্তি করে আমরা বলবো যে আমরা ভবিষ্যতে এমন কোন সরকার আমরা অ্যালাউ করব না যারা নিজেদেরকে রাজাধিরাজ মনে করে এবং যারা নিজেদেরকে সবকিছুর ঊর্ধ্বে মনে করে। এমন ধরনের কোনো অ্যাটিটিউড আমরা সহ্য করব না। আমরা এমন ধরনের কোনো কথা সহ্য করব না। আমরা এমন ধরনের কোনো বডি ল্যাঙ্গুয়েজও সহ্য করব না। বাংলাদেশে আমার যে রিক্সাওয়ালা ভাইটা, তিনি যেন সদর্পে এবং গর্বের সাথে তিনি আমার মতো করে কথা বলতে পারেন। আমার দেশে যে ব্যক্তি রাস্তার ধারে বসে ঝালমুড়ি বিক্রি করছেন, জুলাই আন্দোলনের সময় তিনি যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন, তিনি যেমন আমাদের শক্তি হয়ে উঠেছিলেন, ঠিক তেমনই ভাবে তার যে ভাষ্য, সেটা যাতে রাষ্ট্রের প্রধান ব্যক্তির কানে তিনি পৌঁছাতে পারেন, তার আয়োজন করা, এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন মেকানিজম তৈরি করা যাতে তাদের ভাষ্য রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে যে কোনো মুহূর্তে পৌঁছানো যায়, এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। কাজেই গোলামির
যে ব্যাপারটা, সেটা আমাদের প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানের মধ্য থেকে আমাদেরকে ওয়াচডগ করতে হবে, যে কেউ যাতে গোলাম তৈরির কারখানা খুলে না বসতে পারে, এবং যে আমাদেরকে গোলাম বানাতে চাইবে এবং যে ব্যক্তি কোনোভাবে এর পক্ষে থিওরি তৈরি করবে, আর্গুমেন্ট তৈরি করবে, সেটাকে আমরা মোকাবেলা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারকে। এই পর্যায়ে আমাদের আরেকজন সদস্য ASM শাহরিয়ার কবির, উনি এখনো আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি, ওনার আরেকটা ব্যস্ততার একটা মিটিং রয়েছিল। আমরা আজকের অনুষ্ঠান সবার সম্মতিক্রমে যদি আমরা শেষ করতে চাই, তাহলে যেহেতু প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমাদের অনুষ্ঠান অলরেডি চলছে, আমরা সবাই যদি সম্মতি দেন, তাহলে জনাব সাকিব আলী, আমাদের যে বাংলাদেশ আজাদি মুভমেন্টের আহ্বায়ক, তার কনক্লুশনের মাধ্যমে আমাদের আজকের এই পথ চলা অনুষ্ঠানের, বাংলাদেশ আজাদি মুভমেন্ট পথ চলার যে শুরুটা, এটা আজকে আমরা সমাপ্ত করতে চাই। আচ্ছা মিনাজ, আমি একটু আমি একটু দেরি করিয়ে দিচ্ছি। আমি আমার তরফ থেকে একটা দাবি এই মুখপাত্রকে একটু বলতে চাই, যে সে যদি ইনক্লুড করে, সেটা হলো আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে নতুন পাঠ্যপুস্তক দেওয়া হবে, এবং সেই প্রথম বছরের পাঠ্যপুস্তকে যাতে জুলাই যোদ্ধা, বিশেষ করে আবু সাইদ এবং হাদির জন্য কিছু অধ্যায় থাকে, এইটা আমাদের একটা দাবির মধ্যে ইনক্লুড করলে আই থিঙ্ক ইট উইল বি গুড। থ্যাংক ইউ। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আজাদি মুভমেন্টের আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত জনাব সাকিব আলী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমার সহযোগী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, যে তারা তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, এবং মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের বিভিন্ন দিক, আমরা কেন এটা করছি, দেশের কি অবস্থা, আমাদের ভাই ইলিয়াস যেভাবে দেখাইলেন, যেভাবে কথাটা বললেন, আমাদের এখানে যেভাবে বিপ্লবীদেরকে মব বানানো হচ্ছে, আমি এখনো পর্যন্ত কিন্তু দেখি নাই যে প্রথম আলো ডেইলি স্টারে কে আগুন দিল। আমি এখনো সেই ভিডিও দেখতে পাই নাই। এটা কারা করছে, এগুলো নিয়ে আপনারা জানেন যে নানান ধরনের ষড়যন্ত্রও হয়ে থাকে। সুতরাং আমরা চাই যে আমরা প্রান্তিক মানুষের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পক্ষে থাকব, প্রান্তিক মানুষের পক্ষে থাকব, সাধারণ মানুষের পক্ষে থাকব, এবং তারা কিন্তু ভারতের দ্বারা বা যে কোনো রাষ্ট্রের দ্বারাই অত্যাচারিত, নিপীড়িত হতে চায় না। একই কথা বারবার বলার দরকার নাই। আমি আবারও আমাদের ভাই ইলিয়াস হোসেনকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যে উনার মূল্যবান চ্যানেলের যে স্পেস আমাদেরকে দিয়ে মানুষের সামনে, বাংলার জনগণের সামনে এবং পৃথিবীর সামনে আমাদের বক্তব্যকে উনি আনতে দিয়েছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। আমরা আশা করি, আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের সহায় হবেন, এবং আমরা ইনসাফের সাথে, আমরা আল্লাহর যে দেখানো পথে, ভালোত্বের সাথে, আল্লাহর দেখানো পথে আমরা অন্যের সাথে সমস্ত ন্যায় বিচার করে, ইনসাফের সাথে আমরা আমাদের যে মহান দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব সাকিব আলী আপনাকে। এই সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আজকে দীর্ঘ প্রায় 1 ঘন্টা 23 মিনিট, এটা হচ্ছে অন এয়ার টাইম, আর অন এয়ারের ব্যাকএন্ডে প্রায় আমরা আরো 1 ঘন্টার মতো আমরা ছিলাম। সব মিলে আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং দেশবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদের এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের সাথে সংযুক্ত হবেন। আমরা ইনশাল্লাহ স্বচ্ছতা এবং ন্যায়ের মাধ্যমে, ন্যায়, স্বচ্ছতা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এবং বাংলাদেশের মেহনতি মানুষ, প্রান্তিক মানুষদের যেই স্বাধীনতা তারা এখনো পায়নি, সেই স্বাধীনতাটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা কোনো আগ্রাসী ভূমিকায়, কোনো প্রতিবেশী বা কোনো বৈশক্তির সাথে আমাদের কোনো হিংসা বা কিছু না। এটা আমরা আমাদের দেশকে
আমরা আমাদের নিজেদের পায়ে শক্তি, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য, সকল সেক্টরে আমরা যেন আমাদের পায়ে দাঁড়াতে পারি, সেই চেষ্টাটা আমাদের আজাদী মুভমেন্টের উদ্যোগ। এবং আমাদের কিছু দাবি দেওয়া আছে, ইনশাল্লাহ আগামীকালকে আমরা ইলিয়াস ভাইয়ের চ্যানেল থেকে এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ওনার চ্যানেল থেকে এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের পেজ থেকে আমরা জানিয়ে দেব আগামীকালকে আমরা শহীদ ওসমান হাদির এর কবর জিয়ারত কখন করব, এবং একটা ছোট প্রেস ব্রিফিংও হবে কবর জিয়ারতের পরে, ওই আসরের পরে। ওইটা অলরেডি করা হয়েছে, সো এটা আমার মনে হয় কনফিউজ করলে আবার মানুষ আসতে পারবে না। সো আসরের পরে ইনশাআল্লাহ সবাই থাকবে আর কি। জি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন। আমরা তাহলে আজকে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে পারি। যদি ইলিয়াস ভাই আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না, অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা এটা আসলে কি করলাম। আমি এখানে কমেন্টও পড়ছিলাম যে অনেকে জিজ্ঞেস করছে যে এটা অনেকে বিদেশ থেকে কিভাবে যুক্ত হবে। ভাই আমাদের এটা একটা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি অফলাইন এটা আমরা সরাসরি মাঠেও আমাদের অনেক কার্যক্রম থাকবে। সো আপনারা কিভাবে যুক্ত হবেন, আমরা আজকে তো শুধু শুরু হলো, আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের সদস্য সংগ্রহ সেটা অফলাইন অনলাইন কিভাবে করা যায়, আমাদের একটা কার্যালয়েরও প্রয়োজন আছে এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে মিডিয়াতে অ্যাড্রেস করব। আমাদের মাঠের কর্মসূচি থাকবে, সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো আমার ফেসবুক, ইউটিউব যা আছে, আমার ফেসবুকটা এখন যারা বাংলাদেশ থেকে দেখছেন না তারা ভিপিএন থেকে দেখতে পারবেন, আর ইউটিউবে তো আপনাদেরকে জানানোই হবে। সো সেখানে জানানো হবে। আর সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের এই পাইপলাইনে কিন্তু এখন যুক্ত হওয়ার জন্য আমাদের গ্রুপের আরো বেশ কয়েকজন আছে। ব্যারিস্টার শাহরিয়ার উনি ছিলেন, ওনার একটা টক শোতে অংশ নেওয়ার জন্য করতে পারেন। অনেকে আছেন আমি যাদেরকে যুক্ত করতে পারছি না, লিমিট আছে এখানে 10 জন। আর এর বাইরেও ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, মির্জা গালিব সহ আরো অনেক মানুষ আমাদের সাথে আছে যাদেরকে আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, যাদের কাছে আমরা খুব দ্রুত তাড়াহুড়া করে শুরু করতে যাওয়ার কারণে অনেককে বলতে পারি নাই। তারা এটা মনে করবেন না যে আমরা বোধহয় এখানে কোনো নেতা-টেতা বসে কথা বলছি, এরকম কিছু না। আমি নিজেও দেখেছেন যে আপনি আজকে উপস্থাপনা করেছেন মিনহাজ ভাই, কারণ আমরা সবাই সাধারণ সদস্য। শুধু প্রতিষ্ঠানের সংগঠনের স্বার্থে 2 জন মানুষকে 2টা দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আমাদের মুখপাত্র হিসাবে কাজ করবেন। এটা না করলেই নয়, এইজন্য করা হয়েছে। এর বাইরে এখানে কেউই নেতা না, কেউ কর্মী না। সবাই সমান। ইন্ডিয়া বিরোধী যুদ্ধে আমরা সবাই একেকজন সৈনিক। এইটাই। তো আপনারা সবাই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। পরের অনুষ্ঠানগুলোতে আপনাদের জানানো হবে কিভাবে আমাদের সাথে সংযুক্ত হওয়া যায়। তবে একটা জিনিস বলে রাখি যে আমাদের এই সংগঠনের নাম করে কেউ যদি কোনো টাকা পয়সা, আর্থিক সাহায্য সহযোগিতা এগুলো চায়, আমি এই সংগঠনের অন্য কেউ চাইলেও আমাদের ইন্টারনাল মিটিংয়েও আমি সেটা বাধা দেব যে আমরা এই ধরনের কোনো কিছু করব না। সো আপনাদের কাছে কেউ চাইলেও কোথাও কোনো টাকা পয়সা কোনো কিছু দিবেন না। এখানে যারা সংগঠনে থাকবে তাদের টাকা পয়সা দিয়েই সংগঠন চলবে, না চললে নাই। আমাদের যতটুকু সামর্থ্য থাকবে সেই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করব। ঠিক আছে, মুরব্বীরা যদি কেটে দিব আর কি। জি সবাইকে দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, হারুন ভাই কি আমাদের একটু দোয়া করে দিবেন নাকি শেষ করে দিই? তাহলে আপনার এরপর আমি কেটে দেবো, আর কেউ কোনো কথা বলবেন না। এই সুন্নতের উপর একটা আমল করতে পারি আমরা। কোন মজলিস শেষ হলে দোয়াটা পড়িনি আমরা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, জি আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।